একে অপরের সাথে দুষ্টুমিষ্টি খুনসুটি হাসি কান্নার মধ্যে দিয়েই নীলার হসপিটালের সুদীর্ঘ দিনগুলো অতিবাহিত হল। প্রতিদিন হসপিটালে আসা অসংখ্য অপরিচিত মুখের মধ্যেও যেন এই কাপলযুগলকে আলাদাভাবে চেনা যায়। সকলের কাছে তারা অতি পরিচিত মুখ। হয়তো বা খুব সকালে উষ্ণ দীপ্ত সূর্যের কিরণে এক গর্ভবতী স্ত্রীর প্রতি প্রিয়তমের অগাধ ভালোবাসা চোখে পড়ে, বা কখনো হসপিটালের সামনের খোলা জায়গাটুকুতে দুইজনকে শালীনতার প্রেমময়ী কথোপকথনে ব্যস্ত দেখা যায়, আবার কখনো বা সবার থেকে খানিকটা সময় আলাদা হয়ে শেষ বিকেলের আদুরে ঘন ভালোবাসায় এক পাগলামি স্বামীর প্রিয়তমাকে সযত্নে আগলে রাখতে দেখা যায়। হসপিটালের গুম্ফ পরিবেশটাকেও যেন তারা হেলায় ফেলে দিয়ে নিজ দাপটে এগিয়ে চলেছে। তাই তো হসপিটালের বিগত দিনগুলোর জার্নিতে সাদিদ নীলা দম্পতি আজ পরিচিত নাম। আর এরই সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে থাকল মানবজীবনের এক চিরন্তন সত্য পরিবর্তনের ছোঁয়া। এই তো যেমন নীলা সবে প্রেগনেন্সির ৩৭তম সপ্তাহ শেষ হয়ে ৩৮তম সপ্তাহে পা দিয়েছে। তার ছোট্ট উঁচু পেটটা এখন আর সেই ছোট্টটি নেই। রোগা পাতলা শরীরে কেবলমাত্র পেটটাই যেন চোখে পড়ে। কিন্তু শারীরিক অবস্থার সাথে সাথে নীলার মধ্যে ক্রমশ প্রিয়েক্লাম্পসিয়া জনিত সমস্যাগুলোও প্রকট হচ্ছে। ডেলিভারির দিন যত এগিয়ে আসছে তার শারীরিক অবস্থা ততই যেন খারাপের দিকে ধাবিত হচ্ছে। যেমন আজকের সারাটা দিন মোটামুটি ভালোভাবে কাটলেও রাতের খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে তার তলপেটে চিনচিনে একটা ব্যথা শুরু হয়। সময় বাড়ার সাথে সাথে যা ক্রমশ বাড়তেই থাকে। এখনও অসহ্যকর সেই তীব্র ব্যথাটা রয়ে গিয়েছে। নীলা এতক্ষণ মুখ বুজে সহ্য করার চেষ্টা করলেও এখন যেন সহসীমার ক্রমশ বাহিরে চলে যাচ্ছে। নীলা ঘন ঘন শ্বাস ফেলছে। তার সারা শরীর ইতিমধ্যেই ঘেমে চুপচুবা। সাদিদ কেবিনের এসির পাওয়ারটা আরেকটু কমিয়ে দিল। তাতেও যেন মেয়েটার অস্বস্তি বাড়ছে বইকি কমছে না। সাদিদ তাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল। পাখি, একটু ছাড়ো আমাকে। ব্যথা তো কমছে না, ডক্টরকে ডেকে আনি। না, লাগবে না, ব্যথা এমনিতেই সেরে যাবে। কিন্তু আপনি যাবেন না। পাগলামি করে না সোনা, আমি যাব আর আসব। প্লিজ না। নীলা অতিরিক্ত ব্যথায় এক প্রকার কাতরাচ্ছে। কথাগুলো বারবার গলায় লেগে আসছে। সাদিদ উঠে যেতে চাইছে, কিন্তু জেদি মেয়েটা সময়ে অসময়ে বাচ্চাদের মতো জেদ ধরেছে। আচ্ছা, যাব না, একটু ছাড়ো। সাদিদ বলতে বলতেই নীলাকে আস্তে করে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বালিশে শুইয়ে দিল। সবসময় যেমনটা করে তেমনিভাবে প্রিয়তমাকে আদর আদরে পরিপূর্ণ করতে লাগল। নীলা পেটে হাত চেপে ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাইছে। সাদিদ উঁচু পেটেটাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে লাগল। ছোট্ট ছোট্ট অগণিত আদুরে চুমু দিয়ে বলল, ব্যথা কমেছে সোনা? নীলা প্রিয়তমের এই আদুরে কথার পরিবর্তে কেবল অশ্রুসিক্ত চোখে মাথা ডানে বামে করল। সাদিদের মুখটা নিমিষেই যেন বিষণ্ণতায় ছেয়ে গেল। যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের ন্যায় কাতর স্বরে বলে উঠল, এই ব্যথা আদরেও কমে না? নীলা জলে ভেজা টলমলে এক রাজ্যের অসহায়ত্বভরা চোখে সাদিদের দিকে তাকাল। অতপর আর ব্যথা সহ্য করতে না পেরে এবার ডুকরে কেঁদেই উঠল। সাদিদ আর নীলা কোনোরকম বারণ মানল না। প্রিয়তমার কপালের মধ্যেখানে খুব দ্রুত আলতো করে একবার ঠোঁট ছুঁয়ে দিয়ে কেবিনের দরজা খুলে বাহিরে চলে গেল। সাদিদ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই ইমার্জেন্সিতে থাকা ডক্টরদের পুরো টিমসহ কেবিনে হাজির হল। ডক্টররা নীলার অবস্থা দেখে দ্রুত এগিয়ে আসল। নীলা ইতিমধ্যেই পেটে পিঠে অসহ্যকর ব্যথা নিয়ে কই মাছের মতো অনবরত কাতরাচ্ছে। ডক্টররা দ্রুত এসে তার ব্লাড প্রেশার চেক করল। বরাবরের মতোই উচ্চ রক্তচাপ। কিন্তু আজকে যেন পরিস্থিতি বিপদসীমার বাহিরে চলে যাচ্ছে। শীতের হালকা আবহাওয়া তার সঙ্গে এসির হিমশীতল কেবিনে থেকেও যেন নীলার সমস্ত শরীর বিন্দু বিন্দু ঘামে চুপচুপা হয়ে যাচ্ছে।
এমনি করে চলতে থাকলে যে কোনো সময় ভয়াবহ বিপদ ঘটে যাওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। ডক্টররা আসন্ন বিপদের আশঙ্কা করে একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করছে। নীলার পাশে এতজন ডক্টর থাকা সত্ত্বেও সাদিদ যেন বিন্দুমাত্র শান্তি পাচ্ছে না। নীলার পাশে বসে প্রিয়তমার ডানহাতটা শক্ত করে নিজের শক্তপোক্ত হাতের মুঠিতে চেপে ধরে অস্থিরতা মিশ্রিত লেগে যাওয়া ধরা গলায় বলে উঠল, ব্যথা একটুও কমছে না পাখি? না। বলতে বলতেই নীলার চোখের কোণ বেয়ে আবারও 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সাদিদ আলতো হাতে ভেজা গালটা মুছিয়ে দিয়ে ইমার্জেন্সিতে থাকা ডক্টরদের উদ্দেশ্য এবার কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠেই বলে উঠল, ডক্টর, নীলাঞ্জনার এত পেইন কেন হচ্ছে? এর আগে তো কখনো এত যন্ত্রণা হতে দেখেনি। স্যার, আমরা ইতিমধ্যে সিনিয়রের সাথে কথা বলেছি, সম্ভবত উনার এখনই অপারেশন লাগতে পারে। মানে কি? এখনও তো ডেটের অনেক দিন বাকি আছে। সরি স্যার, কিন্তু এসব পেশেন্টের ক্ষেত্রে নির্ধারিত সময় বলে দেওয়া যায় না, অনেক সময়ই ডেটের আগে বাচ্চা প্রসব হয়ে যায়। এখানে আমাদের কিছু করার থাকে না, সম্পূর্ণটাই পেশেন্টের শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ডক্টরের মুখে এমন কথা শুনে সাদিদের মুখটা নিমিষেই যেন রক্তশূন্য ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। নীলার গালে রাখা ডানহাতটা মৃদুভাবে কেঁপে চলেছে। সে অসহায় চোখে নীলার দিকে তাকাল। নীলাও ছলছল চোখে সাদিদের দিকেই তাকিয়ে রয়েছে। অশ্রুকণাগুলোকে ছাপিয়েও যেন নীলার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। কিন্তু সাদিদ হাসতে পারল না। নীলার চোখের ভাষা বুঝতে পেরে তার ডানহাতটা শক্ত করে নিজের মুঠিতে আবারও চেপে ধরল, এবং সেটা অবশ্যই পূর্বেকার থেকে দৃঢ়। নরম হাতটাতে নিজের পুরুষালী রুক্ষ ঠোঁটটা ছুঁয়ে ভাঙা স্বরে বলল, কিছু হবে না লক্ষ্মীটি, কিছু হবে না তোমার, আমি কিছু হতে দিব না তোমাদের। নীলার চোখ বেয়ে নিঃশব্দে আবারও কয়েক ফোঁটা অশ্রুকণা বেয়ে পড়ল। সাদিদের ধরে রাখা হাতটা নিজের মুখের সামনে এনে নিজের ভেজা গালে ছুঁয়ে দিল। একান্ত ব্যক্তিগত পুরুষালী হাতটার উষ্ণ ছোঁয়া গালে ছুঁয়ে দিতে দিতেই ব্যথাজনিত কাতর কণ্ঠে বলে উঠল, আমাকে কথা দিন বাবুর আব্বু, যদি ফিরে আসতে না পারি নিজের কোনোরকম অবহেলা করবেন না। আমি থাকি বা পাখি, মার দিব কিন্তু। সাদিদের গম্ভীরস্বরের ধমকেও নীলা থামল না। একটুও ভয় না পেয়ে নিজের অসমাপ্ত বাক্য পুনরায় সমাপ্তিতে লাগল, ঈশোস বলতে দিন না, যদি আর কখনো সুযোগ না আসে। আমি কিন্তু রেগে যাচ্ছি নীলাঞ্জনা। শুনুন না, নিজের কিন্তু অবহেলা করবেন না। বাবুকে দেখতে হবে না? আপনি ভেঙে পড়লে তাকে কে সামলাবে? চুপ কর লক্ষ্মীটি, প্লিজ একটু চুপ কর। আমি তোর এসব কথা সহ্য করতে পারছি না। সাদিদ নীলার হাতটা মাথায় ঠেকিয়ে অনবরত তাকে নিষেধ করে যাচ্ছে, কিন্তু নীলা যেন আজকে বলতেই চায়। তার যে বড্ড ভয়, যদি আর কখনো এই কথাগুলো প্রিয় মানুষটাকে বলার সুযোগ না আসে। মেম প্লিজ আপনি একটু শান্ত হয়ে থাকুন, স্যার আপনাকেও এবার সরে যেতে হবে। উনাকে এখনই ওটিতে ট্রান্সফার করতে হবে। একদম না, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। যা করার আমার সামনে থেকেই করুন। স্যার প্লিজ বুঝার চেষ্টা করুন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব উনাকে ওটিতে নিতে হবে। তাই আমাদের কাজে সহায়তা করতে প্লিজ কোঅপারেট করুন। ইতিমধ্যে নীলাকে রেগুলার চেকআপ করেন যিনি, ডক্টর ফারজানা করিম এসে হসপিটালে উপস্থিত হয়েছেন। তিনি ডক্টরদের সাথে সাদিদের লাস্ট কনভারসেশনটুকু শুনেই বলে উঠলেন, প্লিজ সাদিদ, এই মুহূর্তে পাগলামি করবে না। নর্মাল ডেলিভারি হলে আমি অন্ততপক্ষে এই পারমিশনটুকু দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সিজারিয়ানের ক্ষেত্রে এটা সম্ভব নয়। প্লিজ আমাদের সময় নষ্ট করো না। আমি এত সব বুঝতে চাই না, ওকে আমি এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না। প্রয়োজন হলে আমি ওকে তোমাদের হসপিটাল থেকেই নিয়ে যাব।
দরকার নেই এমন হসপিটালে থাকার যেখানে আমার পাখিকে দূরে সরিয়ে রাখবে। সাদিদের কণ্ঠে তুমুল রাগের আভাস। ডক্টর ফারজানা করিম একটা হতাশাজনক শ্বাস ফেললেন। পূর্ব পরিচিত বলে সাদিদের জেদের পরিমাণ তার ভালোই জানা আছে। তাই বেশি না ঘেটে তাকে নীলার সাথে কিছু মুহূর্ত একা ছেড়ে দিল। আর অপরদিকে ডিউটি নার্সদের বললেন অপারেশনের জন্য সবকিছু রেডি রাখতে। আর তারা ডক্টরদের মিটিং রুমে যাচ্ছেন। নীলার কন্ডিশন এবং মা-বাচ্চার দুইজনেরই সুস্থতার জন্য পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই জন্য এখনই একটা মিটিং করতে হবে। রুমটা কিছু মুহূর্তের জন্য ফাঁকা হতেই সাদিদ নীলার ব্যথাতুর শরীরটাতে আরেকটু মিষ্টি ভালোবাসার ব্যথা দিতে প্রিয়তমার বুকে মাথা রাখল। অতপর দুই হাতে নীলাকে আলতো করে নিজের সাথে জড়িয়ে নিল। আপনি এমন পাগলামি করছেন কেন? এতে যদি বাবুর কোনো ক্ষতি হয়ে যায়? চুপ, কিচ্ছু হবে না। না আমাদের প্রিন্সেসের না আমার পাখির, তুমি একদম খারাপ চিন্তাভাবনা মাথাতে আনবে না। সাদিদ নিজে নীলাকে মৃদুভাবে শাসাচ্ছে আর অপরদিকেই সে নিজেই ভয়ে তটস্থ হয়ে আছে। মুখে হাজার অস্বীকার করুক কিন্তু নীলা তো তার মনের কথাটা বুঝতে পারছে। কেন সে এত ভয় পাচ্ছে? কেন নীলাকে চোখের আড়াল করতে চাচ্ছে না? কতক্ষণ এভাবে আটকে রাখবেন? সারা জীবন। সাদিদের একরোখা জেদি স্বর। নীলা কান্নাজড়িত চোখে হেসে ফেলল। ঈষৎ কত প্রশান্তি। সাদিদ মাথা তুলে নীলার মুখপানে নির্নিমেষ তাকিয়ে থাকল। নীলার ঠোঁটের কোণে মৃদু হাসিটুকু যেন খরা মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টির জল। সাদিদের ঠোঁটের কোণে ও মৃদু হাসির রেখা দেখা দিল। সে মাথা উঠিয়ে নীলার মুখোমুখি হল, নরম গালগুলোতে আলতো করে ধরে নীলার চোখে চোখ রাখল। এক কথায় নিঃশব্দে যেন অনুমতি চাওয়া। নীলা চোখজোড়া বন্ধ করে সাদিদের ঘাড়ের পিছনে হাত দিয়ে তাকে কাছে টানল। যেন নীলাও নীরব সম্মতিসূচক বাক্য আওড়াল। তাহলে হোক না কিছু আশ্লেষী ভালোবাসা স্থানকালের ঊর্ধ্বে। আবার যদি কখনো ভালোবাসায় সেই পাগলামি করার সুযোগ না আসে? যদি প্রকৃতি নিজের কোমলতা ভুলে গিয়ে কঠোর হতে চায়? তাহলে যে এই পাগলামিগুলোই সারা জীবনের জন্য পুঁজি হয়ে থাকবে। যখন স্বপ্নের সুখ মুহূর্তগুলোকে নিয়েই কাটিয়ে দিতে হবে একান্ত প্রিয়জন ব্যতীত দীর্ঘ রজনী। সাদিদের ভারী নিঃশ্বাস নীলার চোখে মুখে উপচে পড়ছে। আর তিরতির করে তার পাতলা ঠোঁটগুলো কেঁপে চলেছে। সাদিদের চোখে আজ বিন্দুমাত্র নেশার লেশ নেই। কেবল রয়েছে প্রিয়তমাকে প্রবলভাবে ভালোবাসার আকাঙ্ক্ষা। আদুরে সুখে তার সবটুকু কষ্ট শুষে নেওয়া। সাদিদ সেটাই করল। নীলার নরম গালগুলোতে হাত বুলিয়ে পুরুষালী রুক্ষ ঠোঁটে প্রিয়তমার কোমল ঠোঁটজোড়া পুড়ে নিল। অতপর দৃঢ় গভীর আদুরে চুমুতে লিপ্ত হল। নীলার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা সুখের অশ্রুজল গড়িয়ে পড়ল। আর কি কখনো এই ভালোবাসাগুলো তার কপালে জুটবে? পাবে কি প্রিয়তমের শক্তপোক্ত শরীরের সেই আদুরে স্পর্শ? নাকি অভাগীর কপালে বেশি সুখ বিধাতা আর সহ্য করবেন না? কোনটা? বুকফাটা কষ্টরা নীলার হৃৎপিণ্ডে যেন চেপে বসেছে। সাদিদের আজকের আদরে তার এত কষ্ট হচ্ছে কেন? এটা কি আর কখনো এমন আদুরে ভালোবাসা না পাওয়ার কষ্ট? নীলা তার উত্তর খুঁজে পেল না। আর না আরেকটু ভালোবাসায় মুড়ানো আদর তার ভাগ্যে জুটল। কেবিনের দরজায় দাঁড়ানো নার্সের মৃদু খুক কাশির আওয়াজে সাদিদ নীলার ঠোঁট ছেড়ে দিল। তাকে নীলার থেকে সরে আসতে দেখেই নার্স বিনয়ীভাবে বলল, সরি স্যার, আপনাদের প্রাইভেট মোমেন্টে ইন্টারফেয়ার করার জন্য, কিন্তু উনাকে এখন নিয়ে যেতে হবে। আর লেট করা যাবে না। সুপ্ত রাগটা আবারও মাথাচাড়া দিয়ে উঠতেই সাদিদ রাগী স্বরে কিছু বলতে চাইল। কিন্তু নীলা এবার আলতো করে তার ডান হাতটাতে টান দিল। অনবরত মাথা নাড়িয়ে তাকে কিছু না বলার জন্য বলছে। আদুরে মুখটা দেখে সাদিদের রাগটা মুহূর্তেই ধমে আসল। প্রিয়তমার মাথায় আলতো করে হাত বুলিয়ে তাকে নীরবে আশ্বাস দিল,
তারা নীলাকে সিসেকশনের জন্য ড্রেস চেঞ্জ করিয়ে রেডি করাতে আসতেই সাদিদ রুম থেকে বেরিয়ে আসল। করিডোরে আসতেই পরিবারের প্রত্যেকটা চেনা মুখগুলোর সাথে চোখাচোখি হল। ইতিমধ্যে দুই পরিবারের সবাই নীলার অবস্থার কথা শুনেই রাতের ঘুম হারাম করে হসপিটালে এসে পৌঁছেছে। তাদের মধ্যে থেকে ছোট্ট সাদমান পর্যন্ত বাদ যায়নি। নিধি ঘুমন্ত ছেলেটাকেও কোলে নিয়ে বেরিয়ে এসেছে। সাদিদকে বের হতে দেখেই শায়লা রহমান এগিয়ে এসে বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে থাকা স্নেহের পুত্রকে জড়িয়ে ধরলেন, মাথার উস্কো খুস্কো চুলগুলোতে হাত বুলিয়ে স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, চিন্তা করিস না বাবা, আমরা ফারজানার থেকে সব শুনেছি। দেখবি আল্লাহর রহমতে সব ভালো হবে। তুই এভাবে ভেঙে পড়লে হবে? সাদিদ প্রত্যুত্তর দিতে পারল না, শুধু চোখগুলো ভীষণ জ্বলতে লাগল। সে কি আগুনের উত্তাপের সমতুল্য তীব্র ব্যথাজনিত কষ্টে লোকায়িত অশ্রুজলের কারণে, নাকি অন্য কিছু? সেটা তো ভাঙা হৃদয়ের প্রেমিক পুরুষই ভালো জানবে। কয়েক মুহূর্তের মধ্যেই নীলাকে স্ট্রেচারে করে কেবিনের বাহিরে আনা হল। একে একে সবকটি আপনজন এসে ভালোবাসার আদরমাখানো দোয়া করে গেলেন। মমতাময়ী জননী সশব্দে মেয়ের কপালে চুমু খেয়ে সবসময়কার তীক্ষ্ণতা ভুলে নরমস্বরে বলে উঠলেন, ভয় পাস না মা, মনে মনে আল্লাহর নাম স্মরণ কর, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। নীলা আলতো করে হেসে হ্যাঁ বোধক মাথা নাড়াল। শব্দগুলো যেন গলায় কাটার মতো এসে বিঁধেছে, কিছুতেই বেরিয়ে আসতে চাইছে না। এবার ওকে যেতে দিন। ডক্টর ফারজানার কথায় প্রত্যেকটা চোখ তার দিকে ফিরে তাকাল, যেন ভীষণ ভয়ানক একটা কথা তিনি বলে ফেলেছেন। তাই ডক্টর স্বভাবসুলভ মুখে হাসি ফুটিয়ে বলল, আমাকে হাজার অপছন্দ হলেও এই মুহূর্তে ওকে আমাদের নিয়ে যেতেই হবে। এমনিতেই আপনাদের গুণধর পুত্রের জন্য এতটা সময় পেরিয়ে গেল, সত্যিই আর অপেক্ষা করা যাবে না। স্ট্রেচারটা অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যেতেই নীলা ঘাড় ফিরিয়ে এক পলক সাদিদের দিকে তাকাল। আর মুহূর্তেই যেন বুকে কেউ শক্ত করে চেপে ধরল। এত কেন যন্ত্রণা হচ্ছে? রক্তলাল চোখে সাদিদ একদৃষ্টিতে নীলার দিকেই তাকিয়ে রয়েছে, চোখের পাতাও যেন পড়ছে না। নীলাও নির্নিমেষ তাকিয়ে রইল, কিন্তু হাত বাড়িয়ে কাছে ডাকল না। হয়তো বা দূরে রেখেই কষ্টগুলো খানিকটা ধামাচাপা দিতে চাইল। কিন্তু সাদিদ এগিয়ে আসল, অসাড় হওয়া পাগুলো চালিয়ে নীলার একবারে নিকটে এসে দাঁড়াল। নিচু হয়ে প্রাণপাখিটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সবার সামনেই কপালের মাঝখানে ভালোবাসায় পরিপূর্ণ একটা দীর্ঘ উষ্ণ চুমু খেল। ভালোবাসি প্রাণপাখি, ভীষণ ভালোবাসি। আর সাথে সাথেই এতক্ষণের চেপে রাখা অশ্রুজলটুকু চোখের কার্নিশ গড়িয়ে পড়ল। নীলা ঠোঁট চেপে ডুকরে আসা কান্নাটা আটকানোর সর্বাত্মক চেষ্টা করল। অতপর কাপা হাতটা দিয়ে সাদিদের চোখের কোণটা আলতো করে মুছিয়ে দিয়ে ভাঙা নিচু স্বরে বলে উঠল, আমিও। অপারেশন থিয়েটারের দরজাটা বন্ধ হবার আগ মুহূর্ত পর্যন্ত দুইজোড়া জলে টলমল চোখ কেবল একে অপরের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। সাদিদ কারো সাথে আর কিচ্ছুটি না বলে থিয়েটার রুমের সামনের চেয়ারে মাথায় হাত চেপে বসে পড়ল। কেউ তার মুখখানা দেখতে পারছে না, এটাই ভালো, নতুবা রক্তলাল চোখযুগল দেখলে যে কারোই আত্মা একবার হলেও ধক করে উঠবে। এরই মধ্যে ওটি নার্স একটা পেপারে পেশেন্টের সাথে আসা লোকের থেকে সিগনেচার নিতে আসলেন। স্যার, এটাতে আপনার একটা সিগনেচার লাগবে। সাদিদ মাথা না তুলেই গম্ভীর স্বরে প্রত্যুত্তর করল, কি এটা? কিছু ফর্মালিটিস স্যার। অপারেশন চলাকালীন পেশেন্টের বা বেবির কিছু হয়ে গেলে সেখানে হসপিটাল কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না, তাই আপনার সিগনেচার এখানে আবশ্যক। আপনার সাহস কিভাবে হয় এই কথা বলার? সাদিদের বিক্ষিপ্ত রক্তলাল চোখে এমন উচ্চ গলায় হুঙ্কার শুনে কর্তব্যরত মেডিকেল স্টাফ খানিকটা ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেলেন। সাদিদ তাতেও থামল না, আঙুল উঁচিয়ে শাসাল, খবরদার,
খবরদার যদি আর একবার আমার পাখিকে নিয়ে এসব কথা বলেছেন তো। কিচ্ছুটি হবে না ওর। কিছু না। শেষোক্ত কথাটা বলতে গিয়ে সাদিদের গলাটা মৃদুভাবে যেন কেঁপে উঠল। নার্স ভয়াতুর চোখে সাদিদের দিকে তাকাতে লাগল। পেশেন্টকে সাথে নিয়ে আসা আপনজনদের থেকে এটাওটা তারা হরহামেশাই শুনে অভ্যস্ত, কিন্তু এই লোক যেন সাক্ষাৎ এক অগ্নিলাভা, যাকে একটু ছুঁয়ে দিবার আগেই হাত ঝলসে যাবে। কিন্তু তাকে যে নিজের দায়িত্ব পালন করতেই হবে, তাই সে একটুখানি আশার আলোর জন্য বাকি সবার মুখ চাওয়াচাওয়ি শুরু করেছে। পরিস্থিতি বুঝতে পেরে আরিফ মাহমুদ এগিয়ে আসলেন। পিতা হয়ে নিজ আদরের কন্যার জন্য তার মনটাও কেঁদে উঠছে। কিন্তু তারপরও সবাইকে যে এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। এদিকে সাদিদ বিধ্বস্ত অবস্থায়, ওইদিকে মেয়ে আর নিজ আদুরে পিচ্ছি বোনের অবস্থায় নার্গিস খাতুন আর নিধিও চাপা কান্না কেঁদে যাচ্ছে। কাউকে তো ফর্মালিটিসগুলো পূরণ করতেই হবে। তাই তিনি এগিয়ে এসে বিষণ্ণ গলায় বলে উঠলেন, আমি নীলাঞ্জনার বাবা। হাসবেন্ডের পরিবর্তে আমি সিগনেচার দিল চলবে? জি চলবে, ধন্যবাদ আঙ্কেল। নার্স সিগনেচার করা পেপার নিয়ে চলে গেল। আরিফ মাহমুদ ছোট্ট একটা শ্বাস ফেলে বামদিকে তাকাতেই সাদিদের সাথে চোখাচোখি হল। সাদিদ একদৃষ্টিতে উনার দিকেই তাকিয়ে আছে, চোখের নীরব ভাষায় যেন মনক্ষুণ্ণ অভিযোগ। তার প্রাণপাখিকে নিয়ে এমনটা সে একেবারেই মেনে নিতে পারেনি। রক্তলাল চোখের গভীরে জলে টলমল করা চোখগুলো এক আদুরে কন্যার চিন্তায় বিভোর বাবার নজর নড়াল না। তিনি নিজেও চশমা খুলে চোখের কোণটা মুছে নিলেন। আজকে চোখে এত পানি আসছে কেন? বাহিরে কি আজ ধুলাবালি একটু বেশি? নাকি প্রকৃতি তার আগাম নিষ্ঠুরতা জানাতে পূর্ব পরিকল্পনা শেষ করছে? নীলাকে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার পরপরই সে আলতো করে ডক্টর ফারজানার হাতটা চেপে ধরল। ডক্টর প্রশ্নবিদ্ধ চোখে তার দিকে তাকাতেই সে একেবারে নিচু স্বরে মিনতিপূর্ণ গলায় বলল, কথা দিন, আমার যাই হয়ে যাক না কেন বাবুকে কিছু হতে দিবেন না। তাকে নিয়ে কোনোরকম রিস্ক নিবেন না। নীলা, এসব কি কথাবার্তা? প্লিজ ডক্টর, কথা দিন আমাকে। আমার বাবুটার যেন কিছু না হয়। গর্ভের সন্তানের জন্য প্রসূতি মায়ের এমন আকুতিভরা বাক্য শুনে ডক্টর স্থির দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল। অতপর ছোট্ট একটা শ্বাস ফেলে নিজেদের গাম্ভীর্যতা বজায় রেখে স্বাভাবিক স্বরে বলে উঠল, আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব নীলা। নীলার চোখের কার্নিশ বেয়ে আবারও এক ফোঁটা তপ্ত নোনাজল গড়িয়ে পড়ল। শরীরের নিচের অংশটা ক্রমশ অবশ অবশ লাগতে শুরু করেছে, আর চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগল প্রিয় মুখগুলো। আর সবারও মধ্যে একান্ত কাছের প্রিয়তমের মুখটা। দুষ্টু মিষ্টি খুনসুটি, রাগভিমান, শাসন, একে অপরের সাথে অতিবাহিত হওয়া সবগুলো সুখ মুহূর্ত বারংবার স্মৃতিপটে স্পষ্ট হয়ে ভেসে উঠছে, যেন একেবারে জীবন্ত। রাতের শেষ প্রহর চলছে। কারো জন্য হয়তো এই সময়টা একান্ত নিজেদের মধ্যেকার ঘনিষ্ঠতম মুহূর্তের একটি। সারাদিনের ব্যস্ততম কর্মজীবনের পর ভালোবাসার মানুষটাকে একান্তে কাছে পাবার তীব্র আকাঙ্ক্ষা প্রত্যেকটা নরনারীর মধ্যেই বিরাজমান। হয়তো বা এই একই প্রহরের নিস্তব্ধ রজনীতে কেউ একসময় নিজের প্রিয়তমাকে আদুরে আদুরে পূর্ণ করেছে, তাকে নরম আদরের চাদরে মুড়িয়ে রেখে নিজে তৃপ্ত হয়েছে। হয়তো বা সেই সুখ মুহূর্তগুলোতে প্রবল আশ্লেষে ভালোবাসায় আষ্টেপৃষ্ঠে মুড়িয়ে রেখেছিল নিজের পুরুষালী রোমশ বুকটাতে। হয়তো বা কত নির্ঘুম রাত প্রেমময়ী কথোপকথনে তারা নিজেদের সুখস্বপ্নগুলো বুনেছে। কিন্তু আজকালের বিড়ম্বনায় সেই একই প্রহরে এসে প্রিয়তমার নরম তুলতুলে শরীরটাকে সিসেকশনের নাম করে কাটাকাটি করা হচ্ছে। যেই প্রেমিক পুরুষ আলতো করে ছুঁয়ে দেবার আগেও হাজারবার চিন্তা করে নরম শরীরটা নিতে পারবে তো, তার সেই আদুরে দিনগুলোকে হেলায় ফেলে দিয়ে তারা নরম শরীরটাতে অ্যানেস্থেশিয়াসহ সার্জারির নামে অনবরত কাচি চালাচ্ছে। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেই লাল চোখজোড়া যেন আরও লালচে হল।
পুরুষালী হাতের মুঠিটা কি নিজ অজান্তেই অনেকটা কঠিন হয়ে গেল, নাকি কার্নিশ গড়িয়ে পড়া ওই বিন্দু পরিমাণ মুক্ত দানাগুলো সবটাই অযাচিত কল্পনা? ভাই, আর লাগব? মনে হচ্ছে তো আর লাগবে না। তুই আর আমি দিলাম। ডক্টর 2 ব্যাগই বলেছে। আমরা নিজ দায়িত্বে এক্সট্রা নিয়ে রাখি। মন্দ কি? হুহ, খারাপ বলিসনি। দেখি আমি অফিসে কল করছি, অন্ততপক্ষে আরও 2 জন ডোনার এসে হসপিটালে উপস্থিত থাকুক। যদি ইমার্জেন্সিতে প্রয়োজন পড়লে কোনো সমস্যা না হয়। তানবীর শাহেদের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়াল। পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তারা এসে জড়ো হয়েছে। ক্রমস নিজেদের জায়গা থেকে তারা পায়চারি করছে, আর ক্ষণে ক্ষণে উৎসুক চোখগুলোর দৃষ্টি বন্ধ দরজাটার দিকে স্থির, যেন এই বন্ধ দরজাটার মতনই তাদের দমটাও গলায় এসে বন্ধ হয়ে রয়েছে। দুশ্চিন্তায় কষ্টে ক্রমশ আটকে যাওয়া গলা হতে কেবল একটাই নীরব প্রার্থনা ভেসে আসছে, আল্লাহ সহায় হন। মা বাচ্চা 2 জনকেই সহিসালামতে যেন দেখতে পাই। সকলের এত করুণ আরতি বোধহয় করুণাময় ফেরাতে পারেননি, তাই সব দিতে না পারলেও কিছু একটা বান্দার শূন্য হৃদয় প্রশান্তি দেওয়ার জন্য পাঠালেন। সকল উৎসাহী চোখকে এক বিন্দু স্বস্তি দিতে ওটির রুমের বন্ধ দরজাটা আচমকা খুলে গেল। দরজা খোলতে দেরি নেই, আর সাদিদের হুড়মুড়িয়ে আসতে দেরি নেই। এতক্ষণের নীরব জর্সর ছেলেটাকে হঠাৎ এমন ক্ষিপ্ত অবস্থায় দেখে হাসিবুর রহমান ছেলের কাঁধ শক্ত করে চেপে ধরলেন। সাদিদের গলা কাঁপছে। যদি অপ্রত্যাশিত কিছু শুনতে হয়, সেই ভয় তার শব্দগুলো একে অপরের সাথে যেন যুদ্ধ ঘোষণা করেছে। একই সাথে তার শরীরটাও অনবরত মৃদুভাবে কেঁপে চলেছে। অবশেষে কণ্ঠে রাজ্যের জোর চাপিয়ে ভাঙা গলায় সে বলে উঠল, প্রাণপাখি, মানে আমার ওয়াইফ কেমন আছে? সিনিয়র নার্সটা কয়েক মুহূর্ত থমকালেন। যে আশাটুকু পরিবারের মানুষগুলোকে দিতে এসেছিলেন সাদিদের একটা প্রশ্নে যেন তাতে ভাটা পড়েছে। তিনি হয়তো বা ভেবেছিলেন সবাই এখন বাচ্চাকে নিয়েই বেশি ব্যস্ত হবেন, এই ভেবে কিছুটা সাহস করেই এসেছিলেন, কিন্তু তেমন যে কিছুই হল না। পাগলাটে বর এখনও তার প্রিয়তমা স্ত্রীকে আঁকড়েই পড়ে রয়েছে। নার্সের থতমত খাওয়া গম্ভীর চেহারা দেখে যেন সাদিদের আত্মায় পানি শুকিয়ে যাবার জোগাড়। যেটুকু জোর এতক্ষণ গলায় ছিল এখন যেন সেটিও বিলুপ্তির পথে। সমস্যা কি আপনার? আই সেইড হাউ ইজ সি? হুয়াই ডোন্ট ইউ সে সামথিং? সাদিদের গম্ভীর রাগীস্বরে ডিউটিরত নার্স বিষম খেয়ে বলতে শুরু করলেন, সরি, বাট আপনার ওয়াইফের কন্ডিশন খুব একটা ভালো হয়। প্রচুর ব্লিডিং হচ্ছে, আর তার পালস রেটও আচমকা ডাউন করেছে। ডক্টররা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। হসপিটালের এত কৃত্রিম লাইটের মধ্যে থেকেও যেন সাদিদের নিকট সবকিছু মুহূর্তেই ঘোর নিকষ কালো অন্ধকার। নার্সের মুখ হতে বের হওয়া বাক্যগুলো যেন কানে গরম সীসা ঢালার সমতুল্য। সে মুখ ফোটে আর কিচ্ছুটি বলতে পারল না। পা টলমলিয়ে সেখানেই দাঁড়ানো থেকে পড়ে গেল। শাহেদ হন্তদন্ত হয়ে এগিয়ে এসে আদরের ছোট ভাইটাকে এক প্রকার ঝাপটে ধরল। নিজেকে সামলা সাদি, এরকম ভেঙে পড়লে কিভাবে হবে? ভাইয়া উনাদের একটু বলবে আমাকে যেন গভীর তন্দ্রায় যাবার কোনো মেডিসিন দেয়। না না, একেবারে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাবে এমন কিছু দিল আরও ভালো। চুপ, এমন পাগলামি করলে মার খাবি কিন্তু। আমি তো পাগলই ভাইয়া, বড্ড উন্মাদ। প্লিজ এই পাগলটাকে চিরনিদ্রায় যাবার ব্যবস্থা করে দাও। ওকে এই অবস্থায় আমি সহ্য করতে পারছি না ভাইয়া। আমার পাখিটা একা কিভাবে এতটা কষ্ট সহ্য করছে? আমি যে কিছুই করতে পারছি না। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া বোধহয় ভালো ভাইয়া। প্লিজ একটু সহায় হও, একটু দয়া করো। শাহেদ আর নিজেকে সামলিয়ে রাখতে পারল না। বোন সমতুল্য ছোট্ট মেয়েটার জন্য প্রচণ্ড চিন্তা আর পারিপার্শ্বিক অবস্থায় সাদিদের এমন পাগলামিতে রেগে গিয়ে গালে সজোরে এক থাপ্পড় দিয়ে বসল।
কিন্তু সাদিদ এতেও ভাবলেশহীন। দুনিয়ার যাবতীয় ব্যথা যন্ত্রণা তার এখন আর গায়ে লাগছে না। প্রিয়তমা যে নিজের অসাড় হওয়া শরীরটার সাথে সাথে তার দেহেও অসাড়ের বীজ বপন করেছে। বর্তমান খারাপ পরিস্থিতিটা যেন নিমিষেই পাল্লা দিয়ে কয়েকধাপ বেড়ে গেল। নার্গিস খাতুন, শায়লা রহমান শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদছেন। নিধি জড় মূর্তির ন্যায় ঘুমন্ত ছেলেটাকে বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। চোখের পলকও যেন পড়ছে না। হতভাগা দুই বাবাও এবার চেয়ারে শরীর এলিয়ে দিয়েছে। এতক্ষণ যেটুকু আশা নিয়ে নিজেদেরকে উপরে উপরে শক্ত রেখেছিল, এখন সেসব যেন বানের জলে ভেসে গেল। নার্স বোধহয় চারপাশের এমন ভয়াবহ করুণ আরতিতে নিজের বাক্যটা সমাপ্ত করতে ভুলে গিয়েছিলেন। তাই মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে পুনরায় বলল, আরে সবাই এত ভেঙে পড়ছেন কেন? সুখবর আছে যে, বাড়িতে লক্ষ্মী পা দিয়েছে। ভগবান আপনাদের ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মী পাঠিয়েছেন। মিস্টার সাদিদ মেয়ের বাবা হয়েছেন। কনগ্রাচুলেশনস। নার্সের অতি উৎসাহে এমন সুখবরেও যেন সাদিদের মাঝে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে যেন প্রাণহীন এক জড়বস্তুতে পরিণত হয়েছে। নার্সের শেষোক্ত কথোপকথনের মধ্যেই আরেকজন নার্স সাদা একটা তোয়ালে দিয়ে মুড়িয়ে নব্য রাজকন্যাকে নিয়ে হাজির হল। এই যে আপনাদের পরিবারের ছোট্ট মণি। শায়লা রহমানই প্রথম কান্না চেপে এগিয়ে আসলেন। ছোট্ট শরীরটাকে পরম যত্নে কোলে নিয়ে এবার শব্দ করেই কেঁদে ফেললেন। আমার সাদির মেয়ে, কই গো দেখে যাও, ঠিক যেন আমাদের ছোট্ট সাদি। শায়লা রহমান নাতনিকে কোলে নিয়ে অনবরত আপন মনেই বকবক করে চলেছেন। কষ্টকে যেন খানিকটা সময়ের জন্য বিরতি দেওয়া। একে একে সবাই নিজেদের ভেঙে যাওয়া হৃদয় নিয়ে এগিয়ে আসল। ছোট্ট প্রাণটাকে মন ভরে দেখে যেন কিছু মুহূর্ত বর্তমানের সব অন্ধকার ভুলে গেল। যেন নার্সের পূর্বেকার কথাগুলো সম্পূর্ণ যুক্তিহীন, এক চিরাচরিত রূপকথার ন্যায় মিথ্যা বানোয়াট। সবাই সদ্য আগমন হওয়া ছোট্ট সোনামণিটাকে স্নেহের আদর দিল, প্রাণভরে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দিল। অতঃপর মেয়ের অতি কাছের মানুষ তার বাবার নিকট তাকে নিয়ে গেল। দেখ আব্বা, একেবারে তোর মতো হয়েছে। মাশাল্লাহ কি সুন্দর, কি বড় বড় চোখ করে তাকায়। দেখ একবার নিজের মেয়েকে কোলে নে। শায়লা রহমানের এত উৎসাহী গলার পিছনেও সাদিদের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে স্থির মাথা নুইয়ে মেঝেতে বসে রয়েছে। তার যেন এই মুহূর্তে শ্বাস নেওয়াও বারণ। প্রিয়তমা বিহীন এই পৃথিবীর বুকে সাদিদের নামটাও সে দেখতে অনিচ্ছুক। বড্ড বিতৃষ্ণা তার। শায়লা রহমান আরও কিছু বলছিলেন, কিন্তু হাসিবুর রহমান তাকে হাত ধরে নিঃশব্দে টেনে আনলেন। ইশারায় এই মুহূর্তে চুপ করতে বলছেন। কিন্তু তিনিও যেন এবার অতিরিক্ত চিন্তায় তালগোল হারিয়ে বসেছেন। কান্না মিশ্রিত কপট রাগীস্বরে বলে উঠলেন, নীলা মামনির জন্য চিন্তা কি শুধু তোর একার হচ্ছে? আমাদের কষ্ট হচ্ছে না? তাই বলে এই নিষ্পাপ বাচ্চাটার কি দোষ? তার মুখ দেখতে তোর কেন এত অনীহা? এসবে এই বাচ্চাটার কি হাত? শায়লা রহমান রাগক্ষোভে আরও অনেক কিছুই ছেলের উদ্দেশ্য বললেন, কিন্তু ছেলে তার একটি শব্দও বিপরীতে উচ্চারণ করল না। একেবারে নিঃশব্দের প্রতিউত্তর। এত নিস্তব্ধতায় যেন গা ক্রমশ শিউরে উঠছে। কোলের বাচ্চাটা অনবরত নিজ জোরে চেঁচিয়ে নিজের খিদের কথাটা জানাচ্ছে। নিজ ভাষায় বোধহয় মায়ের বিরুদ্ধে হাজারো কষ্টে ভরা অভিযোগও জানাচ্ছে। মা কেন তাকে এত কষ্ট দিচ্ছে? ছোট্ট প্রাণটার যে এত খিদে সহ্য করার মতো শক্তি নেই। মা কি ছোট মানুষটার মনের কথা বুঝে না? না বুঝলে এতদিন কিভাবে ঠিক সময় মতো খাবার পৌঁছে দিত? এতদিন তো মা একটু পরপর ভারী মজাদার জিনিস তার জন্য পাঠাত, কিন্তু ভালো আম্মাটা আজ হঠাৎ এত পচা হয়ে গিয়েছে কিভাবে? ডক্টর আর কতক্ষণ? ছোট্ট মানুষটা যে খিদের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। সরি মেম।
আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না, আপনারা বরং মায়ের দুধের বিকল্প অন্য কিছু খাওয়ান। তাছাড়া আর কিছু বলতে পারছি না, তাই আবারও সরি। নার্গিস খাতুন আর শায়লা রহমান অশ্রুসিক্ত চোখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। এই রাজকন্যাটা কি এতই হতভাগ্য নিয়ে জন্মেছে যে জন্মের পর মায়ের অমূল্য সুধাটুকু পান করার সৌভাগ্য তার হবে না? কিন্তু করার যে কিছু নেই। ওইদিকে মেয়ের মা এখনো জীবনমরণের পথে লড়াই করে যাচ্ছে, আর এদিকে ছোট্ট প্রাণটা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়ছে, আর যে অপেক্ষা করা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই তারা ফর্মুলা মিল্কের ব্যবস্থা করল। কিন্তু সোনামণিটার যেন তাতেও ঘোর আপত্তি। মা যদি তার সাথে রাগ করতে পারে তাহলে সেও মায়ের সাথে রাগ করবে, নিজ কান্নার বাক্যেতে যেন সে নিজের জোর আপত্তি জানাচ্ছে। মা খাবার না দেওয়া পর্যন্ত সে কিচ্ছুটি খাবে না। একেবারে জেদি বাপের জেদি মেয়ে। নিধি, শায়লা রহমান, নার্গিস খাতুন একে একে সবাই ছোট্ট জেদি মেয়েটাকে খাওয়ানোর জন্য চেষ্টা করল, কিন্তু সবাই নিজ চেষ্টায় বিফল। একদিকে খিদের যন্ত্রণায় অনবরত কান্না করে যাচ্ছে, অপরদিকে ফর্মুলা মিল্কটা মুখেও নিচ্ছে না। এ যেন সব কুল হারিয়ে দিশেহারা হবার অবস্থা। দাদু মনি আমার, একটু খাও। এভাবে কান্না করে না, গলাটা ভেঙে যাচ্ছে। না কিছু বলে কই লাভ হচ্ছে না। ছোট্ট মেয়েটা এক বিন্দু পানিও মুখে তুলছে না। নিধি চিন্তাগ্রস্ত চোখে এদিক ওদিক তাকাতে শুরু করল, এবং অদূরে হসপিটালের মেঝেতে হাঁটু ভেঙে বসা সাদিদের দিকে তার চোখ পড়ল, যে এতক্ষণ একটা কথাও মুখ ফুটে বলেনি, না ছোট্ট মেয়েটার দিকে একবার চোখ তুলে তাকিয়েছে। এতদিন নীলা এবং পেটের বাচ্চাটার প্রতি সাদিদের অত্যাধিক কেয়ার পরিবারের কারো নজর এড়ায়নি। নীলার মৃদু ব্যথাতেও সাদিদ যেই হারে চিন্তিত হয়ে পড়ত, এটা নিয়ে তারা একসময় দুষ্টুমি করে হাসাহাসি পর্যন্ত করেছে। নীলা তখন লজ্জায় জর্জর হয়ে থাকলেও সাদিদ নির্বিকারভাবে নিজ কাজ সমাপ্ত করত। নীলার ক্ষেত্রে যেন দিনদুনিয়াকে পরোয়া করার তার সময় নেই, কে কি ভাবল আর কি না ভাবল এটা সে বিগত দিনগুলোতে এক প্রকার পাত্তা না দিয়েই কাটিয়ে এসেছে। কিন্তু আজ নিজের মেয়ের এতক্ষণ কান্নার পরেও সেই সাদিদ কিভাবে নীরব থাকতে পারে? এটাই ভাবার বিষয়। তাই কিছু একটা ভেবে নিধি শায়লা রহমানের উদ্দেশ্য বলল, মা, বাবুকে আমার কাছে একটু দেন। দিশেহারা হয়ে শায়লা রহমান আর কোনো পাল্টা প্রশ্ন করল না। অঝরে কান্না করা ছোট্ট বাচ্চাটাকে নিধির কোলে তুলে দিল। নিধি তোয়ালে মুড়িয়ে ছোট্ট শরীরটাকে নিজের সাথে ভালোভাবে মিশিয়ে সামনের দিকে এগিয়ে গেল, এবং এক প্রকার বিনা কোনো বাক্যে ব্যয় বাবার কোলে আদরের মেয়েকে তুলে দিল। সাদিদ এতক্ষণ মেঝের দিকে তাকিয়ে বসা ছিল, তাই আচমকা বাবুকে কোলে দেওয়াতে চোখ তুলে কিছুটা হুড়মুড়িয়ে উঠল। কিন্তু নিধি তাতে মাথা ঘামাল না, বরং বোনের ন্যায় সামান্য আদেশ মিশ্রিত গলায় বলল, নিজের মেয়েকে ধরো। কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলছে, তোমাদের মতোই পাজি হয়েছে, সবসময় জ্বালাতন। সাদিদ কয়েক পলক ফ্যাল করে নিধির মুখপানে তাকিয়ে রইল, যেন আচমকা ধাক্কাটা সামলাতে পারেনি। তার হতবিহব্বল চাহনি দেখে নিধি আবারও একই স্বরে বলল, আরে ধরো। ছেড়ে দিলাম তো। এবার যেন সাদিদের হুঁশ ফিরেছে। মানে কি? তার কলিজার টুকরোটাকে নিধি ফেলে দিবে? সিংহের খাঁচায় যেন অসময়ে শেয়ালদের দুষ্টুমি। সাদিদ ভস্ম করা দৃষ্টি নিয়ে নিধির দিকে তাকাল, অতপর এক ঝটকায় মেয়েকে বুকের সাথে চেপে ধরল। আগুন দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটা বুকে জড়িয়েই সে সামনে হাঁটা দিল। তার গমনপথের দিকে তাকিয়ে নিধি এমন সংকটপূর্ণ অবস্থায় থেকেও নিচু স্বরে হেসে ফেলল। কেবল সে নয়, উপস্থিত সবার মুখেই ক্ষীণ হাসির রেখা। শাহেদ ঘুমন্ত ছেলেটাকে কোলে নিয়ে নিধির দিকে এগিয়ে এল, তাকে নিচ থেকে তুলে খানিকটা রাশভারী স্বরেই বলল, তুমি মজা করার আর টপিক পেলে না? এখনই তো তোমাকে ভস্ম করে দিত।
শাহেদের কথায় আবারও সবাই একবার কান্না মিশ্রিত চোখে মৃদু হাসল। ঈষৎ কি ব্যথা সেই হাসিতে! বুকে কি নিদারুণ আঘাতের ফলে এই হাসির রেখাটুকুর সৃষ্টি হয়! সেটা যদি কাউকে বোঝানো যেত। সাদিদ সবার কোলাহল থেকে একটু দূরে ভিজিটরদের জন্য সংরক্ষিত চেয়ারে মেয়েকে নিয়ে এসে বসল। এতক্ষণ বুকের সাথে ছোট্ট শরীরটা জড়িয়ে রেখেছিল, যার ধরুন রাজকন্যাটার মুখশ্রীটা নজরে পড়েনি। এবার পড়ল। নিজের বলিষ্ঠ হাতটাতে ছোট্ট রাজকন্যাটাকে আঁকড়ে ধরে তার মুখ ফুটে সর্বপ্রথম একটাই বাক্য বের হল, মাশাল্লাহ। মেয়ে কি বুঝল সেটা বোঝা গেল না, কিন্তু পিচ্চি একেবারে চুপ। এতক্ষণের ঝাঁসির রানী যেন এখন ঘরের আদরের ছোট্ট দুলালি। কান্না ভুলে সে ডাগর ডাগর চোখে সাদিদের মুখপানেই তাকিয়ে রয়েছে। চোখের ভাষায় যেন সাদিদকে জানিয়ে দিচ্ছে, এই মুখ আমার খুব চেনা, খুব যেন কাছের কেউ। সাদিদ ছোট্ট কোমল কপালটাতে আলতো করে স্নেহের চুম্বন আঁকল। অতপর সেই চিরপরিচিত স্নেহময় ডাক, প্রিন্সেস। এই তো মেয়ে বুঝতে পেরেছে। এতক্ষণ যেই চেনা অচেনার ধোঁয়াশাতে ছিল, এটা মাত্রই এই সম্বোধনের সাথে সাথে কেটে গেল। এটাই তো বাবা, যে নাকি সময়ে অসময়ে প্রিন্সেস ডেকে ডেকে তার শান্তির ঘুম উড়িয়ে দিত। কিন্তু বেশ মজা লাগত তখন। আর মায়ের সাথে বাবা যখন ছোট্টদের মতন ঝগড়াঝাটি করত, কি হাসিটাই না পেত তার। কেবল মুখ ফুটে বলতেই পারত না। মেয়ে তার বাবার মুখপানে নির্নিমেষ তাকিয়ে রইল। আর ধীরে ধীরে পিচ্চির ঠোঁটের কোণ বিস্তৃত হল। ঈষৎ নবজাতকের মুখে সেই মিষ্টি হাসির রেশটুকু কতটাই না মধুর। সাদিদের ঠোঁটের কোণ বিস্তৃত হতে গিয়েও হতে পারল না। নিজেকে তার বড্ড অপরাধী মনে হচ্ছে। মেয়ের হাসিতে বাবা হয়ে তার মুখ ভারাক্রান্ত কেন? কিন্তু সে যে অসহায়। তাই সেই অসহায় বাবা আদরের কলিজার টুকরোটার একবিন্দু হাসির বিনিময়ে অজস্র স্নেহের আদর দিল। ছোট্ট মুখটার কানায় কানায় তখন বুকে পাথর চেপে এক বিধ্বস্ত বাবার স্নেহময় উষ্ণ পরশ। মেয়ে ততক্ষণে খিদে ভুলে গেল, ভুলে গেল এতক্ষণের কান্না। কেবলমাত্র ঘন আখি পল্লবের মধ্যে দিয়ে বাবার মুখটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। ঠোঁটের কোণের মৃদু হাসিটা এখনো বহমান। সাদিদও কলিজার টুকরোটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন এত দেখেও তৃপ্তি হচ্ছে না। সাদিদের নিজেরই বোধহয় নজর লেগে যাবার অবস্থা, যেমনটা ঠিক সেই নিষ্ঠুর মেয়েটার ক্ষেত্রে হতো। সেই একই মায়া, একই মণিমুগ্ধকর সৌন্দর্য, যা হতে চোখ ফেরানো দায়। সাদিদ ছোট্ট কপালটাতে আবারও প্রবল স্নেহময় চুমু খেয়ে মেয়ের মুখপানে তাকিয়েই ধরা গলায় বলে উঠল, মায়ের মতো মায়াবতী হয়েছিস। নিজেদের মায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিতে চাস, যেমনটা তোর নিষ্ঠুর মা করেছে। মায় জড়িয়ে এখন ছেড়ে যেতে চাচ্ছে। তোর মা নিষ্ঠুর প্রিন্সেস, বড্ড মায়াবতী এক নিষ্ঠুর মনের অধিকারিণী সে। অপেক্ষার প্রহরগুলো সর্বদা সুমিষ্ট হয় না। কিছু কিছু অপেক্ষা বোধহয় একরাশ তিক্ততা এবং বিষাদ বয়ে আনে, যেখানে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়াও দায়। বাতাসে বাতাসে তখন কেবল বিষাক্ত অক্সিজেনের আনাগোনা। তেমনি হয়তো বা একটা বিষাদঘন পরিবেশে সাদিদ এই মুহূর্তে নিজেকে অনুভব করছে। বুকের সাথে জড়িয়ে রাখা ছোট্ট শরীরটা এখন আর বাবার বুকে শান্তি পাচ্ছে না। তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে হয়তো ইতিমধ্যে মায়ের অভাবটা বুঝে নিয়েছে। তাই তো গলায় সর্বোচ্চ জোর এনে নিজের স্বরে অভিযোগ জানাচ্ছে, কেন মা তাকে একটিবার বুকের সাথে জড়িয়ে ধরল না? কেন একটিবার মায়ের বুকের সুমধুর সুধা পান করার তার ভাগ্য হল না? কেন মা তাকে একটিবার স্নেহের চুম্বন দিল না? ছোট্ট প্রাণটার অবোধগম্য আওয়াজ আর কেউ বুঝতে না পারলে ও জন্মদাতা পিতা হয়তো মনের ভাবটা বুঝে নিল। কলিজার টুকরোকে বুকে জড়িয়ে তাই অসার শরীরটা এবার দেয়ালে হেলিয়ে দিল। বাচ্চাটা কোলে না থাকলে বোধহয় পায়ের সামান্য জোরটুকু আর নিজের মধ্যে ধরে রাখতে পারত না। বাবা যে,
তাই জীবন থাকতে নিজের রক্তকে কিভাবে ব্যথা দিবে? কিন্তু জন্মদাত্রী মা যে নিজের দায়িত্ব ভুলে গেল। একদিনের দুধের শিশুটাকে বাবার কাছে গচ্ছিত রেখে পাড়ি দিল অজানা গন্তব্যে। যেই গন্তব্যের দূরত্ব সাদিদ হাজার চেয়েও কমিয়ে আনতে পারবে না, একমাত্র মৃত্যু ব্যতীত। প্রিন্সেস, দেখলি তো তোর মা কতটা নির্দয়? বাবার প্রতি একটুও দয়া দেখালো না। সে তোকেও ভুলে গিয়েছে প্রিন্সেস। সে আমাদের সবাইকে ভুলে গিয়ে। সাদিদের গলাটা বোধহয় কেঁপে উঠল। বাক্যটা সমাপ্ত করার শক্তি অসার আর দেহে খুঁজে পেল না। ওইদিকে বুঝতে পারুক আর নাই বা পারুক, কিন্তু পিতার এমন হৃদয় ভাঙা আরতিতে বাচ্চা মেয়েটা এবার যেন আরও গলা তুলে কান্না শুরু করল। হসপিটালের ফিনাইলের কটু গন্ধের সাথে সেই আওয়াজ মিশে যেন এক মৃত্যুপুরীতে স্থান নিয়েছে। চারপাশে কেবল আর্তনাদ আর আর্তনাদ। সাদি, মেয়েটাকে এবার দে, নতুবা তুই নিজে শান্ত কর। কান্না করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে। এমনিভাবে চলতে থাকলে সেও যে মায়ের পথের যাত্রী হবে। বলেই শায়লা রহমান শাড়ির আঁচল মুখে চেপে ধরলেন, নতুবা তার আর কি বলার আছে? একদিকে সদ্য মা হারা নবজাতক, অপরদিকে ছেলের এমন দুরবস্থা। এই বয়সে এসে এত সব ধকল কি শরীর আর কুলিয়ে উঠতে পারে? মায়ের কথা সাদিদের কর্ণকোহর অবধি গেল কিনা সেটা বোঝা গেল না। সে কেবল নির্নিমেষ প্রিয়তমার নিস্তেজ শরীরটার দিকে তাকিয়ে রয়েছে। শুভ্র বর্ণ বরাবরই তার ভীষণ পছন্দের, কিন্তু এখন যেন হসপিটালের এই সাদা কাপড়টুকু তার শরীরে বিছার দংশনের সৃষ্টি করছে। অতি শুভ্র রংটুকু চোখের জ্যোতি কেড়ে নিচ্ছে। তাকিয়ে থাকলে চোখ জ্বলে যাচ্ছে। সাদিদ পায়ের জোর দিয়ে ধীর পায়ে সামনে এগিয়ে গেল। কান্নারত কোলের বাচ্চাটাকে তোয়ালে দিয়ে মুড়িয়ে প্রাণহীন শরীরটার কাছে রেখে দিল। নিমিষেই অবুঝ শিশুটাও যেন বুঝে গেল মায়ের শরীরের প্রখর ঘ্রাণ। নিমিষেই কান্না বন্ধ হয়ে গেল, আর ছোট্ট হাতগুলো নেড়ে মৃদুভাবে মায়ের বুকের কাপড়টা সরাতে চাচ্ছে। সাদিদ এই দৃষ্টি দেখে এতক্ষণে চেপে রাখা নরম আবেগী মনটাকে আর আটকে রাখতে পারল না। শক্ত খোলস ভেঙে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগল নিঃশব্দের নোনা জল। আপন, অতি আপন প্রিয়জনকে হারানোর বেদনায় তখন চোখের জলগুলো যেন হয়ে উঠল এক একটি অগ্নিলাভা। কিভাবে পারলি পাখি? আমাদের মেয়েটার কথা তোর একবারও মনে পড়ল না? এতটাই পাষাণ তুই? আমাদের এভাবে নিঃস্ব করে যেতে তোর বুক একবারও কাঁপল না? কিভাবে পাখি, কিভাবে পারলি? মৃত্যু ব্যক্তি কি আর রাগভিযোগে প্রত্যুত্তর করে? করে না তো, তাই সাদিদের প্রাণপাখিটাও কোনো উত্তর দিল না। সব অভিযোগ, রাগক্ষোভ মাথা পেতে নিল। সাদিদের করুণ আরতি, নবজাতকের ক্ষুধার্তের আহাজারি কোনোটাতেই নীলার মন গলল না। সে আজ পাষাণ, ভীষণ কঠিন এক জড়বস্তুতে পরিণত হয়েছে, যাকে ছোঁয়া যায়, কিন্তু তার থেকে মানব সহজাত বৈশিষ্ট্য আশা করা যায় না। মানব সভ্যতার জন্য তার সহজতম পরিচয় হচ্ছে লাশ, অর্থাৎ মৃত্যু ব্যক্তি। সাদিদ হুড়মুড়িয়ে চোখ খুলল। ভয়ার্ত উদ্বিগ্ন প্রবল দৃষ্টিতে চারপাশে তাকাতে লাগল। একটু দূরেই মা বাবাসহ সবাইকে উপস্থিত দেখা যাচ্ছে। নিজের দিকে তাকাতেই ছোট্ট প্রাণটাকে বুকের সাথে আগলে দেখতে পেল। আর ধীরে ধীরে সবটা তার বোধগম্য হতে লাগল। দুঃস্বপ্ন ছিল? তাহলে সাদিদ প্রাণপণে দোয়া করবে এমন দুঃস্বপ্ন যেন তার শত্রুপক্ষ ও কোনোদিন না দেখে। বুকের ভিতরের হৃদযন্ত্রটা এখনো ধকধক করছে, বোধহয় অস্থিরতায় বেরিয়ে আসতে চাইছে। সাদিদের চোখের কোণ গড়িয়ে আবারও নিঃশব্দের অশ্রুকণা গড়িয়ে পড়ল। নিজের কলিজার টুকরোটাকে আরেকটু বুকের সাথে আগলে নিয়ে কপালে স্নেহের আদর দিল। মেয়েটা পেটে খিদে নিয়েই বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। সাদিদ তখন এই ছোট্ট প্রাণটাকেই একদৃষ্টিতে দেখছিল। কখন যে 2 মিনিটের জন্য ক্লান্ত চোখজোড়া লেগে গিয়েছিল সেটা খেয়াল করতে পারছে না। আর এই 2 মিনিটেই সাদিদের আত্মা বেরিয়ে আসার জোগাড় হল।
এমনটা হবে জানলে সে চোখের পাতা প্রয়োজন হলে সুপার গ্লু দিয়ে আটকে রাখত। তারপরও একে অপরের সাথে লেগে গিয়ে সাদিদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতে দিত না। ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আবারও তার চোখজোড়া রক্তিমে রাঙিয়ে উঠল। তার প্রাণপাখিটা কি এখনো ঘুমে? তারা এখনো তাকে কাটাকাটি করছে? এখনো যন্ত্রণায় সে কাতরাচ্ছে? কিন্তু আর কত? সাদিদ মুহূর্তেই উঠে দাঁড়াল। কাউকে পরোয়া না করে অপারেশন থিয়েটারের দরজায় অনবরত আঘাত করতে লাগল। ওপেন দ্য ডোর। বের করো আমার পাখিকে। এখানে আর এক মুহূর্ত রাখব না। খুলো বলছি। সাদি, কি পাগলামি এসব? এটা হসপিটাল, ওনাদের ঠিকমতো কাজ করতে দে। না বাবা, আর না। এখানে আর এক মিনিটও রাখব না। তারা কিছু পারে না, আমার পাখিটাকে এতক্ষণ ধরে কষ্ট দিচ্ছে। আমি ওকে রাখব না এখানে। খুলো দরজা। খুলো বলছি। প্লিজ স্যার, এমন করবেন না। শান্ত হন। আরও অসুস্থ পেশেন্ট অ্যাডমিটেড আছে। তাদের এত জোরে আওয়াজের ফলে সমস্যা হচ্ছে। সমস্যা মাই ফুট। এই মুহূর্তে ওটির দরজা না খুললে তোমাদের সবার সমস্যা হয়ে দাঁড়াবে। একটাকেও ছাড়ব না আমি। গুনে গুনে হিসাব বরাবর করব। আচ্ছা স্যার, করেন। কিন্তু এখন প্লিজ এমনভাবে চেঁচামেচি করবেন না। আপনার ওয়াইফেরও তাতে প্রবলেম হবে। খবরদার, খবরদার, যদি আমার নীলাঞ্জনার কিছু হয়। ওর কিছু হওয়া চলবে না। কিচ্ছুটি না। খুলো দরজা। সাদিদের অনবরত হসপিটালের স্টাফদের সাথে গলা উঁচিয়ে চেঁচামেচি আর বাকিদের তাকে বারণ করার অতিরিক্ত শব্দে কোলের বাচ্চাটার ঘুম ততক্ষণে ভেঙে গেল। পেটে খিদে নিয়েই সে ঘুমিয়েছিল। তাই এখন সজাগ হতেই আবারও নিজের কষ্টগুলো কান্নারূপে জানান দিতে লাগল। শায়লা রহমান এবার বেশ ধমকি দিয়েই বললেন, থামো সাদি, অনেক করেছিস। মেয়েটা আবারও খিদের জ্বালায় কান্না করছে। নিজেকে সামলিয়ে ওকে একটু দেখ। এখন থেকে শুধু নিজেদের কথা ভাবলেই চলবে না। ছোট্ট মেয়েটার কথা আগে ভাবতে হবে। মায়ের এহেন কথার পরিবর্তে সাদিদ আর কিছু বলে উঠতে পারল না। শুধু ছলছল অশ্রুসিক্ত চোখগুলো মেয়ের বুকের সাথে আগলে নিয়ে লুকিয়ে নিল। মায়ের মন এবার নরম হয়ে এল। ছেলের পিঠে আলতো করে হাত বুলিয়ে আদুরে স্বরে ডাকল, আব্বা তাকা। সাদিদ চেপে রাখা রক্তলাল চোখে মায়ের দিকে তাকাতেই তিনি শাড়ির আঁচলে নিজের চোখের কোণের পানিটা মুছে নিল। অতপর স্নেহময়ী মমতায় সিক্ত কণ্ঠে বললেন, আমাদের কাছে তো থাকছে না। আর জন্মের পর থেকে এক বিন্দু পানিও মুখে পড়েনি। তুই একটু দেখ না আব্বা, যদি একটু কিছু খায়। ছোট্ট বাচ্চা আর কতক্ষণ না খেয়ে থাকবে? মা, মেয়ের খাবার নিয়ে আসো। সাদিদ মাথা নামিয়ে নরম গলায় কথাটি বলে উঠতেই শায়লা রহমান চোখ মুছতে মুছতে সামনে এগিয়ে গেলেন। আপাতত ছেলের পাগলামি থামানোর একমাত্র হাতিয়ার হচ্ছে এই অবুঝ শিশুটি, হয়তো বা মা হয়ে অবুঝ শিশুটিকে দুর্বলতা হিসেবে ছেলের বিপক্ষে ব্যবহার করছেন, কিন্তু করার যে কিছু নেই, পরিস্থিতিটাই এমন। শায়লা রহমান ছোট্ট ফিডারে করে কুসুম গরম ফর্মুলা মিল্ক এনে সাদিদের হাতে দিল। সাদিদ মেয়েকে নিয়ে চেয়ারে বসল। মুখের কাছে খাবার দিতেই ছলছলে চোখে মেয়ের অনীহা প্রকাশ। সাদিদ মেয়ের মুখপানে নির্নিমেষ তাকাল। একদিনের শিশুটার ও মায়ের প্রতি কত অভিমান। সাদিদ আদুরে স্বরে ডাকল, আম্মা। মেয়ে তাকাল। বার কয়েক চোখের পাতার নরঞ্চরণ করে একদৃষ্টিতে বাবার পরবর্তী কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগল। তুমি আমার লক্ষ্মী আম্মা না? একটু খাও। বাবার কষ্ট হচ্ছে তো। কয়েক ঘন্টার বাচ্চাটাই যেন অভিমানে ঠোঁট উল্টে নিল। বাবার প্রতি যেন আদুরে অভিযোগ জানাচ্ছে যে এমন ব্ল্যাকমেইল করার মানে কি? সাদিদ আলতো করে ফুলো গালটা আর ঠোঁটটা ছুঁয়ে দিল। অতপর মেয়ের মুখের দিকে তাকিয়ে ফিডার ধরল।
বাচ্চা মেয়েটা শেষ একবার বাবার দিকে আহ্লাদী অভিযোগমাখা দৃষ্টি নিক্ষেপ করে ফিডারে মুখ লাগাল। শায়লা রহমান পাশ থেকে তৃপ্তির হাসি হাসলেন। সত্যিই খোদার লীলা বুঝা বড় দায়। এই ছোট্ট বাচ্চাটা বাবাকে কিভাবে সবার থেকে আলাদা করছে। এতক্ষণ তারা তো কম চেষ্টা করেনি, কিন্তু না। পিচ্ছি হলেও তেজ অনেক, খেলি না, কিন্তু এখন বাবা আদর করে দিতেই খেয়ে নিচ্ছে। মেয়ে অল্প একটু খেয়ে মুখ সরিয়ে নিল। সাদিদ সেটা দেখে ঠোঁটের কোণে ক্ষীণ ম্লান হাসি নিয়ে বলল, আচ্ছা আর লাগবে না, বাবা আর জোর করব না। শায়লা রহমান এবার পাশ থেকে না হেসে পারলেন না। হাসতে হাসতেই বললেন, তোর মেয়ে তো দেখি সিনেমার হিরোইনকে ও হার মানাবে সাদি। কি জবরদস্ত অ্যাক্টিং করে। সাদিদ মায়ের কথায় হাসতে পারল না। কেবল আলতো করে মেয়ের মুখের পাশে লেগে থাকা এঁটো খাবারটা মুছে দিল। অতপর মায়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, একটু নামাজের জায়গায় যাব। মেয়েকে রাখবে নাকি নিয়ে যাব? দে, দেখি তোর আদরের দুলালি থাকে কিনা। সাদিদ আস্তে করে শায়লা রহমানের কোলে মেয়েকে দিতেই পিচ্চির মৃদুস্বরে কান্না শুরু। তা দেখে সাদিদ হাত বাড়িয়ে বলে উঠল, থাক, লাগবে না, দিয়ে দাও আমার কাছে। তুই না নামাজ পড়বি? সমস্যা নেই, মেয়েকে নিয়েই পড়তে পারব। সাদিদ শায়লা রহমানকে আর কিছু বলতে না দিয়েই মেয়েকে বুকে জড়িয়ে সামনে হাঁটা দিল। যাওয়ার সময় স্থির দৃষ্টিতে বন্ধ দরজাটার দিকে তাকাল। এক হাতে আলতো করে ছুঁয়ে দিতেই চোখটা আবারও ঝাপসা হয়ে এল। মেয়ের শরীরে জড়ানো তোয়ালে দিয়ে চোখের কার্নিশটা মুছে নিয়ে আবেগী মায়াভরা নিচু স্বরে বলে উঠল, প্রাণপাখি, ভালোবাসি তো, আর কষ্ট দিও না, সহ্য করতে পারছি না যে। মেয়ে তোমাকে চাচ্ছে পাখি, মেয়েকে বুকের সাথে আগলে ধরবে না? আমাদের মেয়েটাকে এত কষ্ট দিবে তুমি? আমার নীলাঞ্জনা কি এমন? সে তো কাউকে কষ্ট দেয় না, কারো চোখের পানি সে সহ্য করতে পারে না। তাহলে চলে আসো লক্ষ্মীটি, অপেক্ষা করছি। তোমার মেয়ে, তোমার স্বামী তোমার পথ চেয়ে বসে রয়েছে, প্লিজ আর কষ্ট দিও না। বলতে বলতেই সাদিদের গলাটা আবারও লেগে আসল। সে আবারও নিঃশব্দের অশ্রুজলটুকু মুছিয়ে নিয়ে সামনে এগিয়ে গেল। এতক্ষণে ছোট্ট প্রাণটা আবারও ঘুমিয়ে পড়েছে। সাদিদ আলতো করে মেয়ের কপালে চুমু দিয়ে তাকে সাবধানে নামাজের জায়গার একপাশে শুইয়ে দিল। অতপর নিজে তার পাশে নামাজের জন্য দাঁড়াল। বিপদ থেকে রক্ষা করতে করুণাময় সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কোনো বিকল্প রাস্তা নেই। তার প্রিয়তমাকে একমাত্র উনি এই সংকটপূর্ণ অবস্থা থেকে রক্ষা করতে পারেন। তাই তো মনের সবটুকু আবেগ, ভালোবাসার গভীরতা থেকে করুণ আরতি তুলে সৃষ্টিকর্তার নিকট সাদিদ ফরিয়াদ জানাতে লাগল। এভাবে কতক্ষণ কেটে গেল সেটা বুঝা গেল না। কতটা প্রহরগুণে একান্তে নীরবে চলল সেই মোনাজাত সেটা ব্যাখ্যা করা গেল না। অথচ মানুষটি এখনো জায়নামাজে স্থির, তীব্র আকুতিভরা প্রার্থনায় মগ্ন। শাহেদ যখন পুরুষদের নামাজের জন্য বরাদ্দকৃত স্থানে এসে দাঁড়াল তখন আপন মনেই তার মুখ ফোটে বের হল, করুণাময়, তোমার সৃষ্টির তুলনা নেই। ঘুমন্ত বাচ্চাটা ইতিমধ্যেই জেগে গিয়েছে, কিন্তু সে একটা আওয়াজ করল না, কেবলমাত্র ডাগর ডাগর চোখে বাবার প্রার্থনায় সিক্ত মুখটার দিকে তাকিয়ে থাকল। শাহেদ আর সাদিদকে ডেকে তার নামাজে ব্যাঘাত ঘটাল না, কেবল কিয়ৎকাল মুগ্ধ দৃষ্টিতে এই অপরূপ সৌন্দর্য দেখে অপেক্ষার প্রহর গুনতে লাগল। অবশেষে সাদিদ যখন সালাম ফিরাল তখন শাহেদ ধীর স্বরে ডেকে উঠল, সাদি। সাদিদ ভাইয়ের ডাকে পিছন ফিরে তাকাল। তাকে পিছন ফিরতে দেখেই শাহেদ অতি উৎসাহী গলায় বলতে লাগল, তোকে কতক্ষণ যাবৎ তন্নতন্ন করে খুঁজে চলেছি। তারপর মা বলল তুই নাকি এদিকে এসেছিস, তাই দ্রুত চলে আসলাম। উত্তেজনায় শাহেদের গলা দিয়ে অগোছালো কথা বের হচ্ছে।
অবশেষে সে একটা দীর্ঘ শ্বাস টেনে হাসিমুখে বলে উঠল, নীলার অবস্থা এখন বিপদমুক্ত। ডক্টর বলেছে বাবুকে তার কাছে দেওয়া যাবে, তাই তোকে ডাকতে এলাম। অতি আনন্দে সাদিদও যেন ভাষা হারিয়ে ফেলেছে। কেবল অশ্রুসিক্ত চোখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সাদিদ বাচ্চাকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে আসতেই সবাইকে দেখতে পেল। তাদের দৃষ্টি সাদিদের দিকে পড়তেই ডক্টর ফারজানা কিছুটা ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, বাহ বা এত প্রেম! আর আমরা তো সবাই বানের জলে ভেসে এসেছি, তাই না? নিয়ে যাও নিজের বউকে। যাদের বাড়িতে পেশেন্টের থেকে বড় পাগল এমন হাসবেন্ড আছে তাদেরকে আমরা ও আমাদের হসপিটালে রাখি না। জলদি বউ বাচ্চা নিয়ে দূর হও। সাদিদ প্রত্যুত্তরে কিছু বলল না, কেবল ঠোঁটের কোণে ফুটে উঠল তার কৃতজ্ঞতায় ভরা হাসি। আর এই হাসতেই যেন ডক্টর ফারজানার মেকি রাগটাও পড়ে গেল। তিনিও নিচু স্বরে হেসে ফেললেন। সাদিদি এবার বাবুকে কোলে নিয়ে নীলার কাছে যাবার জন্য এগিয়ে গেল। ডিউটি নার্স দরজা খুলে দিতেই সাদিদের চক্ষু সামনের ব্যক্তিটির দিকে স্থির হল। প্রাণপাখিটাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। অবশ্য ক্লান্ত না হয়ে উপায় আছে? সাদিদের কলিজার টুকরোটাকে এই পৃথিবীর আলো বাতাস দেখাতে গিয়ে তার কোমল পাখিটা যে কম যন্ত্রণা সহ্য করেনি। সাদিদের চোখজোড়া আবারও নিজের অজান্তেই ম্লান হয়ে উঠল। সে ধীরে পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। খুব পরিচিত কারো উপস্থিতি অনুভব করে নীলা দুর্বল চোখজোড়া খুলে তাকাল। অতঃপর চোখের সামনে সেই পরিচয় প্রিয় মুখ, যা নাকি কয়েক ঘন্টা আগেও নীলা ভেবেছিল এইটাই হয়তো বা শেষ দেখা। আর কোনোদিন হয়তো এই প্রিয় মুখটা দর্শন করার ভাগ্য তার হবে না। কিন্তু সৃষ্টিকর্তা সহায় হয়েছেন। নীলা তার প্রতি কৃতজ্ঞ, যেই কৃতজ্ঞতা এই ইহজীবনে পূরণ করা সম্ভব নয়। নীলার সাধ্যি নেই সেই করুণার জন্য উপযুক্ত প্রতিদান ফিরিয়ে দেবার। নীলা ঋণী, আর এই ঋণের ভার সে হাসিমুখে সারা জীবন বয়ে বেড়াতে রাজি। সাদিদ ধীর পায়ে এগিয়ে এসে প্রিয়তমা এবং নিজেদের মধ্যেকার সবটুকু দূরত্ব মিটিয়ে নিল। অতঃপর গাঢ়, ভীষণ আদুরে এক উষ্ণ চুম্বন পড়ল প্রিয়তমা স্ত্রীর ললাটে। স্বামীর অতি আদুরে স্নেহময় চুমুতে নীলার নেত্রপল্লবগুলো তিরতির করে কেঁপে উঠে নিমিষেই বুঝে গেল। কপাল থেকে পুরুষালী শুষ্ক ঠোঁটজোড়া সরে যেতেই নীলা পিটপিট করে চোখ খুলল। অতঃপর সাদিদের বুকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা ছোট্ট প্রাণটিকে এক পলক দেখার জন্য ব্যর্থ চেষ্টা চালাল। সাদিদ তার অব্যক্ত অনুভূতি বুঝতে পেরে নিঃশব্দে তৃপ্তিজনক হাসল। অতঃপর ছোট্ট শরীরটা নীলার বুকের সাথে লাগিয়ে শুইয়ে দিল। এর পরবর্তী 1 মিনিট কি হল নীলা বুঝতে পারল না, কেবল থম ধরে নিষ্পলক ছোট্ট মুখশ্রীটার দিকে তাকিয়ে রইল। অতঃপর ধীরে ধীরে তার ঠোঁট ভেঙে এল। সাদিদ সেটা দেখেও আবার হাসল। মেয়ে হয়েছে একেবারে মায়ের কার্বন কপি। নীলা মুগ্ধ স্নেহময়ী দৃষ্টিতে নিজের নারী ছেঁড়া ধনকে দেখতে লাগল। আর পলকেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল পরম সুখের অশ্রুজল। হয়তো এই সময়টা তার জীবনে আসবে এটার আশা সে ছেড়েই দিয়েছিল। এই মুখটা দেখার কখনো সৌভাগ্যে জন্মাবে এটাও তার অলীক কল্পনায় ছিল। কিন্তু আজ সবটাই তার সামনে বাস্তব, একেবারে প্রাণোচ্ছল। নীলা আদরের সন্তানের ললাটে স্নেহের চুম্বন দিতে গেল, কিন্তু সদ্য সেলাইয়ের যন্ত্রণায় নড়াচড়ার সাধ্যি পেল না। কিন্তু তার আহত দৃষ্টি সাদিদের নজর এড়াতে পারেনি, তাই তো মেয়েকে আলতো করে তুলে ধরে নীলার মুখশ্রী বরাবর করে দিল। নীলা একপলক সাদিদের দিকে খুশিময় কৃতজ্ঞতাস্বরূপ দৃষ্টি নিক্ষেপ করে ছোট্ট কপালটাতে সযত্নে কোমল অধৈর্যগোল চেপে ধরল। আর সাথে সাথেই আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা উষ্ণ নোনা জল। নীলা মেয়েকে আদর দিল। অসংখ্য, অগণিত অজস্র স্নেহের উষ্ণ পরশ ছোট্ট মুখটাতে বুলিয়ে দিল। আর অপরদিকে প্রিয়তমার কান্না মিশ্রিত হাসিমুখ দেখে সাদিদ আপন মনেই বিড়বিড় করল, আমার এই সুখের পরিবারে কারো নজর লাগিও না খোদা। তোমার নিকট আকুল আবেদন জানাচ্ছি।
নীলা মেয়েকে ধরতে চাইল। ছোট্ট শরীরটাকে নিজের বুকে টেনে নিতে চাইল, কিন্তু হাতে কেনলা লাগানোর ধরুন এবং শরীরের দুর্বলতায় পারছিল না। সাদিদি সাহায্য করল। মায়ের বুকের সাথে মেয়েকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে দিল। নীলার বুকে যেন তুষারপাতের ন্যায় হিমবায়ু বয়ে গেল। এতটা প্রশান্তি বুঝি মাতৃত্বে? সেটা বোধহয় কখনো ভাষায় প্রকাশ মতো না। এটা কেবল একান্ত অনুভবের বিষয়। পিচ্চি মেয়েটা তখন মায়ের বুকের ওম পেয়ে মুখ ঘষতে লাগল। নীলা এক পলক সাদিদের দিকে তাকাল। সাদিদ তার দিকে তাকিয়েই মুখ চেপে নিঃশব্দে হাসছে। ছোট্ট প্রাণটার মনের অব্যক্ত শব্দহীন অনুভূতিগুলো বোধহয় মা বাবা ইতিমধ্যেই বুঝতে সক্ষম হচ্ছে। নীলাও মাথা নুইয়ে মৃদু হেসে মেয়ের মাথায় সযত্নে চুমু দিল। অতপর পরিহিত কাপড়ের বুকের জিপারটা খুলতে গেলেই ইতস্ততবোধ করে এক পলক সাদিদের দিকে তাকাল। সাদিদ তার মুখভঙ্গি দেখে সাথে সাথেই জানতে চাইল, কি? নীলা উত্তর দিতে পারল না, কেবল মাথা নুইয়ে একেবারে চিবুক বুকে ছুঁয়ে রাখল। সাদিদ মৃদু হেসে নিজেই নীলার জিপারটা খুলে দিল। অতপর মিহিস্বরে বলল, নাও। অতপর লজ্জা, ইতস্ততবোধ, আড়ষ্টতা নিয়েই নীলা মেয়েকে ফিডিং করাতে চাইল। এখানেও ঘটল বিপত্তি। নীলাকে হালকা নড়েচড়ে বাবুকে প্রসেস করতে দেখেই সাদিদ দ্রুত বলে উঠল, তুমি নড়াচড়া করো না, আমি ঠিক করে দিচ্ছি। অতপর সাদিদি মেয়েকে মায়ের একেবারে বুকের সাথে মিশিয়ে রাখল। মেয়ে পরম স্বাচ্ছন্দ্যে মায়ের বুকে মুখ দিতেই নীলা চোখ বন্ধ করে সাদিদের হাত শক্ত করে খামচে ধরল। সাদিদ তার অনুভূতি বুঝতে পেরে প্রিয়তমার এলোমেলো চুলগুলোতে যত্নের সহিত হাত বুলিয়ে দিতে লাগল। অতপর ভীষণ আবেগী ভরাট কণ্ঠে বলে উঠল, এই অমূল্য রত্নের প্রাপ্য উপহারস্বরূপ তোমাকে কি দেওয়া যায় আমার জানা নেই। তুমি বলো কি চাও? কিসের পরিবর্তে আমার ঋণের ভার একটু কম হবে? নিজের সবটুকু বিলিয়ে দিয়ে হলেও আমি তাতে পিছুপা হব না। তাই? বলো কি চাও? ভালোবাসা। একটু, অনেকটা বেশি ভালোবাসা। দিবেন তো? সাদিদ প্রিয়তমার স্ত্রীর কথায় ঠোঁট কামড়ে হেসে ফেলল। অতপর পেটের খিদে নিবারণে ব্যস্ত মেয়েকে সাথে নিয়েই নীলাকে আলতো করে জড়িয়ে ধরল। ভীষণ প্রগাঢ় এক ভালোবাসাময় উষ্ণ চুম্বন খেল প্রিয়তমার কোমল ললাটে। অতপর প্রিয়তমার বক্ষপিঞ্জরের সাথে লেপ্টে থাকা ছোট্ট প্রাণটির নরম গালেও পড়ল বাবার স্নেহে ভরা আদর পরশ। হসপিটালের তীব্র ফিনাইলের গন্ধটা যেন উপচে পড়া হাসি মুখগুলোর কাছে ফিকে পড়ছে। খরার পর আকস্মিক বৃষ্টিতে যেমন মাঠে খেটে খাওয়া কৃষকের মুখে ব্যাখ্যাহীন হাসি মুখখানা দেখা যায়, তেমনিভাবে আল্লাহর অশেষ কৃপায় নীলার সুস্থতায় যেন প্রিয়জনগুলোর মধ্যে একই ছাপ। তাই আদরের মেয়েটাকে তারা নিজেদের সর্বোচ্চ আদর স্নেহ লুটিয়ে দিতে ব্যস্ত। মা, ভয় পাইয়ে দিয়েছিলি। সেটা আর বলতে? আন্টি আমার কলিজা তো গলায় এসে আটকে গিয়েছিল। এটা তোর কলিজা? নাকি গুড়া কৃমি? এমন লাফালাফি করে কেন? শান্ত চোখ পাকিয়ে তানবীরের দিকে তাকাল। তাতে তানবীরের মধ্যে সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে একধানে উত্তরের অপেক্ষায় শান্তর দিকে তাকিয়ে। কিন্তু শান্ত তাকে পুরোপুরি নিরাশ করে দিয়ে বিনা প্রত্যুত্তরে কেবিন থেকে বেরিয়ে গেল। তাকে রেগে চলে যেতে দেখে শায়লা রহমান তানবীরের কান টেনে ধরলেন। পাজি ছেলে, সবসময় মেয়েটার পিছনে না লেগে থাকলে তোর ভালো লাগে না বুঝি? আরে কি করো? ব্যথা পাই তো। কান ছাড়ো। শায়লা রহমান কান ছাড়ার আগে আরেকটা কানলা দিয়ে তবে হাত সরালেন। আর মেকি রাগ দেখিয়ে বললেন, যা গিয়ে দেখ মেয়েটা কোথায় গেল। হাসি খুশি পরিবেশটাতে ঝগড়া না বাঁধালে শান্তি লাগে না। যত সব দুষ্টু ছেলেপেলে হয়েছে। শায়লা রহমান তানবীরের আরও কিছু গালমন্দ করল। সবাই তানবীরের চুপসে যাওয়া মুখশ্রী দেখে ঠোঁট চেপে হেসে যাচ্ছে। তানবীর পাংশুটে মুখ নিয়েই কেবিন থেকে বের হল।
তার গমনপথের দিকে তাকিয়ে হাসিবুর রহমান বলে উঠলেন, অনেক তো হলো হাসি ঠাট্টা, এবার যে মিষ্টি মুখের পালা। সেটা আর বলতে বাবা, আমাদের বাড়ির প্রথম মেয়ে, রাজকন্যার আগমনে যে মিষ্টির বৃষ্টি হবে। তাহলে আর দেরি কেন? অর্ডার দাও ঢাকার সব মিষ্টি দোকানে, একদিনের জন্য শহরের সব মিষ্টি যেন আমাদের জন্য বরাদ্দ করা হয়। আবারও আরেক দফা হাসাহাসি হল। তারা যেন আজকে নিজেদের অতি আনন্দগুলো প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছে না। তাই তো বাচ্চাদের মতন এমন কারণে অকারণে হেসে যাচ্ছে। কথা শেষ হতেই শাহেদ আর অর্ণব চলল মিষ্টির জন্য। সাদিদ এক পলক নীলার দিকে তাকাল। সে মেয়ের ছোট্ট আঙুলগুলো নিয়ে খেলা করছে। সাদিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নীলার আচমকা সাদিদের দিকে চোখ পড়তেই দুইজনের চোখাচোখি হয়ে গেল। সাদিদকে সবার সামনেই এমন নির্লজ্জের মতো একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে লজ্জাবতী নীলা বেশ লজ্জা পেল। আর সাথে সাথেই দৃষ্টি নত করল। শান্ত নিজস্ব শরীরের রাগ মেটাতে হসপিটালের নির্দোষ গাছগুলোর উপর অত্যাচার চালাতে শুরু করল। বোধহয় দেহের সমস্ত শক্তি খরচ করে সে অনবরত গাছের পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে। এখন এত শক্তি যখন থাকার দরকার তখন তো দেখি না। আগুনে যেন তানবীরের কথাটা পেট্রোল হিসেবে কাজ করল। শান্ত কটমট দৃষ্টি নিয়ে পিছনে ফিরল। আরে বাস, জলসার কটকটি দেখি বাংলাদেশের মাটিতে। আপনি একটা অসহ্য। শান্ত চলে যেতে নিতেই তানবীর পিছন থেকে তার হাত টেনে ধরল। আর চারপাশে একবার দেখে নিয়ে শান্তকে পিছন থেকে হালকাভাবে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি রেখে তীক্ষ্ণতা ভুলে নরমস্বরে বলে উঠল, কি হয়েছে? এত রাগ কেন? কি আর হবে? কিছুই হয়নি। কণ্ঠে প্রখর অভিমানিনীর টান দেখে তানবীর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে হাসল। অতপর রাগে ফোলা নাকটা আরেকটু ফুলিয়ে দিতে বলল, তাহলে তো ভালো, কিন্তু মুখ এমন পেঁচার মতো কেন? এমনিতেই বান্ধ। তানবীরকে সম্পূর্ণ কথা সমাপ্ত করতে না দিয়েই শান্ত তার পেটে কনুই দিয়ে খোঁচা দিল। অতপর ভাঙা অভিমানী স্বরে বলল, তাহলে কোনো রূপসী ললনাকেই বিয়ে করতেন? আমাকে করার কি দরকার ছিল? তখন কি চোখ ছিল না? নাকি বিয়ে হতেই বিতৃষ্ণা এসে গিয়েছে? এবার তানবীর আর দুষ্টুমির মুডে নেই। এই কথার পর দুষ্টুমি মানায় না। তাই ধরে রাখা হাতের বাঁধন আরেকটু জোরালো করে পুরুষালী ঘন স্বরে বলে উঠল, আজকেই শেষ। আর কখনো যেন তোমার মুখ থেকে এমনটা না শুনি। রাগভিমান ঠিক আছে, তাই বলে এসব মেনে নেব না। মাইন্ড ইট। তানবীরের গলায় রাগের আভাস পেয়ে শান্ত যেন এবার নিভে এলো। কেননা তানবীরের রাগ সম্পর্কে ইতিমধ্যেই তার ধারণা জন্মে গিয়েছে। শান্তকে চুপচাপ দেখে তানবীর এবার জোরে একটা শ্বাস টানল। মাথায় জ্বলে ওঠা রাগটা কমানোর সর্বোচ্চ প্রয়াস। অতপর মিনিট কয়েক নীরবতার পর তানবীরই বলল, তখন এভাবে রাগের কারণ কি? নিভে যাওয়া অভিমানের টুকরোগুলো যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠল। নিজেকে তানবীরের বাহুবন্ধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে শান্ত বলে উঠল, ছাড়ুন আমাকে। একদম কথা বলবেন না। কতবার আপনাকে বলেছি সবার সামনে তুইতকারি করবেন না। বিয়ের আগে ঠিক ছিল, কিন্তু এখন লোকে কি বলবে? ছাড়ুন বলছি। তানবীর তার রাগের কারণটুকু জেনে শব্দ করেই হেসে ফেলল, যা দেখে শান্ত যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আবার হাসি হচ্ছে। খারাপ লোক কোথাকার। না হেসে উপায় আছে? বউ যে এই বিষয়কে কেন্দ্র করে এমন গাল ফুলিয়ে বসবে সেটা কে জানে? আমি আমার বউকে আদর করে তুই ডাকব, প্রয়োজন হলে আপনি ডাকব, তাতে কার কি? তুই ডাকা আদর? ছি, কি বিচ্ছিরি লাগে শুনতে। তানবীর তার কথায় পাত্তা দিল না। ঠেসে শান্তর কানের পিছনে চুমু খেয়ে বলল, বিচ্ছিরি লাগে না গো, আদর আদর লাগে।
বরং একটু বেশিই লাগে। তানবীরের কর্মকাণ্ডে শান্ত আশেপাশে তাকিয়ে একটু যেন দমে গেল। মেকি রাগ ভুলে মিয়ে যাওয়া স্বরে বলল, পাবলিক প্লেসে এসব কেমন নির্লজ্জতা? তাইলে বলছিস প্রাইভেট প্লেসে নির্লজ্জ হতাম? চল তাহলে বাসায় যাই। আজ একেবারে নির্লজ্জতার ডেফিনেশন চেঞ্জ করে ফেলব। ধ্যাত, যত সব আজগুবি কথাবার্তা। আরে কই আজগুবি? শুন না, সাদির মেয়ে উপলক্ষে ওইদিকে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে। আমিও মিষ্টি খাব। তো আপনাকে খেতে কে বারণ করেছে? যান গিয়ে পেট ভরে মিষ্টি খান। ওই মিষ্টিতে তো পেট ভরবে না। আমার স্পেশাল মিষ্টি চাই। মানে? তানবীর নিজের ঠোঁট কামড়ে ধরে ডান হাতের তর্জনী আঙুল দিয়ে শান্তর ঠোঁটের কোণ স্পর্শ করল। ঠোঁটে হালকা স্লাইড করতেই শান্ত চোখ বাঁকিয়ে তার দিকে তাকাল। এই মিষ্টি চাই। শান্ত এবার লজ্জা পেয়ে আস্তে করে তানবীরের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরাল। লজ্জায় ইতিমধ্যে তার গাল লালচে বর্ণ ধারণ করেছে। কি হল? দিবি না? সরুন তো। সব জায়গায় দুষ্টুমি। দুষ্টুমির কি দেখলি? মাত্র একটা কিসি তো চাইলাম। এখানেও তোর অনীহা। নতুবা কি করব? আপনার বেশরমগিরিতে সঙ্গ দিব? তুই মুডটাই খারাপ করে দিস। শুন, আমার ডিসিশন না চেঞ্জ। শুধু মিষ্টি না, আমার এর থেকেও বড় জিনিস চাই। মানে? তানবীর যেন এবার বেশ লজ্জা পেল। লজ্জাবতী মেয়েদের মতো মুখ লটকিয়ে ফিসফিস করে বলল, একটা গোলুমলু দে। মানে? শান্ত যেন ছোটখাটো একটা বিষম খেল। তার চোখজোড়া প্রায় বেরিয়ে আসার উপক্রম। কিন্তু তানবীর খানিকটা রেগে গেল। তাই তো শান্তর মাথায় হালকা একটা ধাক্কা দিয়ে বিরক্তিমাখা স্বরে বলল, গাধা মাইয়া কোথাকার। খালি মানে মানে করে। তারপর আবারও সে নিজের খোলস পাল্টে নিল। মুহূর্তেই মুখে মেয়েদের ন্যায় খানিকটা লাজুকতা মিশিয়ে বলে উঠল, কিছু বুঝে না। একটা গোলুমলু বাবু চাই। প্লিজ দে। শান্ত হাত দিয়ে মাথায় ঘষতে ঘষতেই তানবীরের দিকে কটমট চাহনিতে তাকাল। এই ছেলেটা কোনোদিন না জানে তার মাথার সব নাটবল্টু নড়িয়ে ফেলে। অতপর কণ্ঠে লজ্জা নয় বরং রাগ মিশিয়েই বলল, বাচ্চা কি হাটবাজারে বিক্রি করে? যে আপনি চাইলেই আমি কিনে এনে দিতে পারব? আরে সেটা তো বলিনি। আমরাই বাচ্চা তৈরির কাজে লেগে যাব। শুধু তুই মেন্টালি এন্ড ফিজিক্যালি প্রিপেয়ার হলেই চলবে। এবার তাকে আর পায় কে? বেচারা লজ্জায় প্রায় মরিমরি। শান্ত এতক্ষণ চমকিত পর্যায়ে থাকলেও এখন যেন তার দম ফেটে হাসি পাচ্ছে। এই ছেলে তাকে আর কতরূপ দেখাবে? এই নরম তো এই গরম, আবার এই বেশরম তো এই লজ্জায় কাদা কাদা। আমি যাই বলেই শান্ত এই আপত্তিকর পরিস্থিতি থেকে কেটে পড়তে চাইল। কিন্তু তানবীর আবারও শুরু করল, প্লিজ একটা বাবু দে না। সাদির মেয়েটা দেখ কত নরমতল তুলে। আমারও চাই। প্লিজ লক্ষ্মী বউ, আমার একটা বাবু দে। আরে কি পাগলামি এসব? বাচ্চা বললেই কি পাওয়া যাবে নাকি? এটা কি হাতের মোয়া? কমপক্ষে 1 বছর লাগবে। তাও ঠিক। তাহলে চল আজকে থেকেই কাজে লেগে যাই। এমনিতেই 1 বছর, আবার লেট মানে প্রোডাকশনে আরও লেট। ঈশ্বর সাপনিও না। শান্ত আর 1 সেকেন্ডও দাঁড়াল না। প্রায় দৌড়েই হসপিটালের করিডোর পেরিয়ে কেবিনের দিকে চলল। আর তানবীর বেচারা তো নিজের নির্লজ্জতা বজায় রাখার অনশন চালিয়েই যাচ্ছে। আরে লক্ষ্মী বউ, সোনা বউ যাও কই? শুনো না, আমার কিন্তু লাগবেই। চাই মানে চাই। যত দ্রুত সম্ভব। সাদমানকে গুটি গুটি পায়ে নীলার বিছানার দিকে এগিয়ে যেতে দেখেই নিধি সতর্ক দৃষ্টিতে তার দিকে তাকাল। তাকে বিছানায় উঠার চেষ্টা করতে দেখে নিধি আহত স্বরে বলে উঠল, বাবা উঠে না। খালামণির শরীরে ব্যথা।
খালামণি কষ্ট পাবে না, তাই না? বলেই সে নীলার মুখের দিকে উত্তরের অপেক্ষায় তাকাল। নীলা পিচ্চির পাকনামিতে হাসল। অতঃপর নিধির দিকে তাকিয়ে বলল, কিছু হবে না আপনি, ওকে আসতে দাও। তুই চুপ থাক। কতটুকু চিনি সেই দুষ্টুকে? এখনই বিছানায় উঠে লাফালাফি শুরু করবে। মা, যারা পচা কথা বলে তারা পচা। নিধি চোখ গরম করে তাকাল। অপরদিকে মাছেলের দুষ্টু মিষ্টি খুনসুটিতে সবাই ঠোঁট টিপে হাসছে। নিধি কণ্ঠে খানিকটা রাগ নিয়েই বলল, আর যারা পচা কাজ করে তারাও পচা। এজ লাইক ইউ। দুষ্টু ছেলে একটা। ওহ, সাদমান গুড বয়, মাম্মা ব্যাড গার্ল। পিচ্চির কণ্ঠে চূড়ান্ত ভাবের আভাস, আর কথার সুরে ভীষণ ঠেলা। আবারও নিধি চোখ পাকাল, আর নিচু স্বরে বিড়বিড় করল, এই যুগের বাচ্চাগুলো মারাত্মক চালু। অতঃপর সবার আরেক দফা হাসাহাসির মধ্যে সাদিদ এগিয়ে আসল, আর নিজেই সাদমানকে ধরে আস্তে করে বিছানায় বসিয়ে দিল। বাবা, বেশি নড়াচড়া করে না, চাচি মনি ব্যথা পাবে, সাথে ছোট্ট বাবুও ব্যথা পাবে, বুঝেছ? সাদমান বিজ্ঞদের মতো মাথা নাড়াল, যেন সে খুব বুঝতে পেরেছে। অতঃপর একদৃষ্টিতে সাদা তোয়ালে দিয়ে মুড়ানো ছোট্ট শরীরটার দিকে তাকাল। অনেকক্ষণ। কি যে দেখতাসে আল্লাহ জানে। এই পোলা এমন কইরা কি দেখস? বাচ্চা মাইয়া নজর লাগব। চোখ সরা। সাদমানের এখন তানবীরের সেসব কথার দিকে নজর নেই। সে এখনও একধানে ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে। অতঃপর সবার হৃৎপিণ্ডের উপর ছোটখাটো একটা টর্নেডো চালিয়ে দিয়ে ছোট্ট পিচ্ছিটার গালে আরেকজন পিচ্ছি ঠোঁট চেপে ধরল, আর টান দিয়ে নরমস্বরে ডাকল, বউ। তানবীরের বোধহয় ইন্নালিল্লাহ হয়ে যাবার অবস্থা। সে বুকে হাত চেপে ধরেছে। চক্ষুযুগল তার অক্ষিকোটর থেকে বেরিয়ে আসতে চায়। তার সুঠামদেহী বলিষ্ঠ শরীরটাকে শান্ত কোনোভাবে ধরে আছে। তাদের ন্যায় বাকি সবারও একই অবস্থা। কিন্তু যে সবার উপর দিয়ে এমন একটা ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালালো সে পুরোপুরি ভাবলেশহীন। ঠোঁটের কোণে এখনও তার মিষ্টি হাসি ঝুলছে। কিন্তু আর বাকি সবার মতো আরেকজনের দৃষ্টিও ভিন্ন। তাতে যেন সবার ন্যায় চমকের আভাস নেই। ছোট্ট মুখমণ্ডলে হালকা রাগের আভাস যেন স্পষ্ট ভেসে উঠছে। সাদমান পিচ্ছিটার রাগে ফুলে উঠা লালগালটা হালকা করে টেনে দিতেই এবার যেন সব ধৈর্যের বাঁধ ভাঙল। নিমিষেই ঠোঁট উল্টে এক পাহাড় সমান অভিযোগ জমি এসে বাবার দিকে তাকাল। যেন নিঃশব্দে বাবার কাছে এই দুষ্টু ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে, আর জানতে চাচ্ছে এই ছেলেটা এত পাজি কেন। বাবা যেন পাজিটাকে বকে দেয়। সাদিদ মেয়ের মুখপানে তাকিয়ে জোরপূর্বক হাসল। এমন ফাঁসা বোধহয় সে ইহজীবনে ফাঁসেনি। পরিস্থিতির এমন দফারফা অবস্থা দেখে গলা খাকারি দিয়ে শাহেদি এগিয়ে আসল। সাদমানকে কোলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে বলল, ছি বাবা, এসব বলে না। বউ না, বনু হয়। না পাপা, বউ বউ। শাহেদের কণ্ঠে ঈষৎ ধমকের আভাস। বাবার থেকে ধমক পেয়ে সে অভ্যস্ত নয়, তাই মুহূর্তেই মুখটা মলিন হয়ে গেল। শাহেদও ছেলের এই চেহারা দেখে ধমে গেল। বুঝানোর জন্য নরমস্বরে আবারও বলল, বাবা, এটা তোমার বনু হয়। তুমি না বলেছিলে একটা বনু চায়, তাই তো তোমার চাচ্চু আর চাচি মনি বনু এনেছে। না পাপা, এই বনু চাই না। এটা বউ, আমার লক্ষ্মী বউ। বলেই সাদমান ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে পিচ্চির গালে আবারও ছোট্ট করে চুমু দিল। অতঃপর ঝড়ের আগাম সংকেত জানিয়ে মেয়ে এতক্ষণের শান্তশিষ্টতা ভুলে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার শুরু করল। নীলার অবস্থা প্রায় মেয়ের মতনই কেঁদে দেওয়ার মতন। সে পারছে না দৌড়ে এই বিশ্রী জায়গা ত্যাগ করতে।
সাদমান ছোট্ট পিচ্চির কান্নারত মুখশ্রীতে তাকিয়ে চোখমুখ মুহূর্তেই কুঁচকে নিল, আর বিরক্তিরস্বরে বলল, লক্ষ্মী না, এটা পচা বউ। নিধির এবার ধৈর্যের বাঁধ ভাঙল। ছেলেকে জোরপূর্বক বিছানা থেকে নামিয়ে বলল, চুপ, আর একটা কথা নয়। সবসময় পাকনামি, নতুবা কি? পাপা যখন কিসি দেয় তুমি বুঝি কান্না করো? আমার পচা বউ কান্না করে? নিধি যেই দম নিয়ে এসেছিল মুহূর্তেই এবার ভেজা বিড়ালে পরিণত হল। আর সবাইকে না হয় বাদ দেওয়া যায়, কিন্তু বাবা মা শ্বশুর শাশুড়ির সামনে এসব বললে কেমন লাগে? নিধির কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। শাহেদ কোনোভাবে হাসি চেপে ছেলেকে আরও বোম ফাটানোর পূর্বেই কেবিন রুম থেকে বাহির করতে আসল। চলো তো বাবা, আমরা আইসক্রিম খেয়ে আসি। এসব পচা কথা তোমাকে কে বলেছে? ভালো ছেলেরা এসব বলে না। তার মানে তাম্মবীর চাচ্চু পচা? মানে? এতক্ষণের বাকি সবার ক্লাস নেওয়া দেখে তানবীর আর শান্ত মনে মনে হেসে খুন হচ্ছিল, কিন্তু এবার যেন তাদের আত্মাটা গলায় এসে ঠেকেছে। তারা একে অপরের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকাল। তাম্মবীর চাচ্ছুই তো চাচি মাকে বলেছে লক্ষ্মী বউ, সোনা বউ, তারপর কিসি দিয়েছে, তারপর বাবু। তানবীর বোধহয় ঝড়ের বেগে এগিয়ে এসে সাদমানের মুখ চেপে ধরল। আরে শালার ভাতিজা, চুপ যা এবার। নামটারই তো জগাখিচুড়ি কইরা দেশ, তাইলে এইগলা কেমনে কস? তুই চল আমার সাথে, আজকে তোর একদিন আর আমার সব দিন। ঠোঁটের মধ্যে গ্লু না লাগাইলে একবারেই হইব না। সাদমান ছুটবার জন্য অনবরত মুখ দিয়ে অস্ফুট শব্দ বের করছে, কিন্তু তানবীর আর নিজের বেঁচে যাওয়া সামান্য ইজ্জতের দফারফা করতে ইচ্ছুক নয়। তাই বগলদাবা করে পাকনা ছেলেটাকে টেনে রুম থেকে বের করল। ছোট্ট মেয়েটার খাবার সময় হয়েছে বিধায় তানবীরদের পিছু পিছু বাকি সবাইও কেবিন থেকে বেরিয়ে পড়ল। নীলা আর ছোট পিচ্ছিটার সাথে থেকে গেল কেবলমাত্র সাদিদ। মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে নীলা সাদিদের মুখপানে তাকাল। অতপর এতক্ষণের জমে থাকা প্রশ্নটা করেই ফেলল, ব্যাপার কি বলুন তো? আপনার এত চুপচাপ আমার ঠিক হজম হচ্ছে না। সাদিদ নীলার দিকে তাকিয়ে নিঃশব্দে মৃদু হাসল, যেন এই হাসিতে কত শত রহস্যেরা দানা বাঁধছে। কিন্তু সে মুখ ফুটে উত্তর দিল না, কেবল মাথা নিচু করে মেয়ের কপালে ছোট্ট করে আদুরে স্পর্শ ছুঁয়ে দিল। বাবার আদর পাওয়া মাত্রই মেয়ে খাওয়া ভুলে সাদিদের দিকে তাকাল। অতপর ধীরে ধীরে কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল। ঈষৎ কি যে প্রশান্তি এই হাসিতে! সাদিদের বুকটা খুশিতে যেন নিমিষেই ফুলে উঠল। সে নিচু হয়ে মেয়ের ছোট্ট শরীরটা আলতো করে নিজের বাহুবন্ধনে আগলে নিয়ে বলল, পাপা তার প্রিন্সেসকে ভীষণ ভালোবাসে। মেয়ে বাবার কথাটার অর্থ ঠিক কতটা বুঝল কে জানে, কিন্তু ছোট্ট হাতগুলো নেড়ে বাবার ধূসর বর্ণের শার্টটা আঁকড়ে ধরতে চাইল। নীলার চোখ বেয়ে অজান্তেই কয়েক ফোঁটা সুখের অশ্রুজল গড়িয়ে পড়ল। এই দৃশ্য যেন হাজার বছর ধরে দেখলেও তৃপ্তি মিটবে না। সাদিদ আচমকা নীলার দিকে তাকাতেই প্রিয়তমার চোখের কার্নিশে জমা নোনা জলগুলো নজরে পড়ল। কয়েক মিনিট থমকালেও পরবর্তীতে এর কারণটুকু সাদিদ উদ্ঘাটন করতে পারল। কিন্তু তাকে হাসানোর জন্য দুষ্টুমির স্বরে মেয়ের উদ্দেশ্য বলল, দেখলে প্রিন্সেস, মা কেমন হিংসুটে? তোমাকে আদর দিচ্ছি দেখে মা কান্না করছে। দিব নাকি তোমার হিংসুটে মাম্মামকে একটু আদর? ঈশো আমার বয়েই গিয়েছে। আপনারা বাপ বেটি আদর করেন আর গলায় ধরে ঝুলে পড়েন, তাতে আমার কি? কিছু না বলছ? অবশ্যই। কোনো সন্দেহ আছে? নীলা চোখ পাকিয়ে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতেই সাদিদ নিচু স্বরে হেসে ফেলল। অতপর নীলার কাছে এসে আলতো করে অধরে অধরে মিলনরেখা তৈরি করল। কয়েক সেকেন্ড সময় নিয়ে ছোট্ট করে একটা চুমু খেয়ে সরে আসল।
নীলা চমকিত দৃষ্টিতে একবার সাদিদের দিকে তাকাচ্ছে তো আরেকটার বুকের সাথে আগলে থাকা ক্ষুধার্ত মেয়েটার দিকে। সাদিদ তার চাহনির অর্থ বুঝতে পেরে প্রিয়তমার কানের কাছে মুখ ঠেকিয়ে ফিচেল কণ্ঠে বলে উঠল, বাকিটা মেয়ে রাতে ঘুমালে পূরণ করে দিব। এখন অবস্থা বুঝে রিক্স নিলাম না। অতপর নরম কানের লতিতে আলতো করে ধারালো দাঁতের কামড় পড়ল। আর নীলা বরাবরের মতোই মুখে একথালা রক্তিম আবির মেখে মাথা নুয়ে নিল। চলবে।